মেশিন লার্নিং এর ওই বইতে দেখা যায়, তুমি তো বেশ কিছু জিনিস দেখছো, কমেন্টস কি যদি কোনো বিগিনার লেভেলের লার্নার্স ওই বইটা শুরু করে। ইউজফুল হবে বাংলাদেশিদের জন্য এটা। কেগলে অনেক একটা কন্টেস্ট হয়, রাইট? এবং তুমি নিজেও কেগলে অনেক কন্টেস্ট করছো, বেশ ভালো ভালো। কেগল কন্টেস্ট নিয়ে আসলে তোমার কমেন্ট কি? কিন্তু একদম যে কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং না করলেও তুমি হচ্ছে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা তাও না। তো তোমার একটা বেসিক নলেজ থাকা লাগবে, এটার জন্য যত প্র্যাকটিস করা যায় ততই বেটার। এবং রাশিয়ান বা অন্যান্য কান্ট্রি যারা আছে, অনেকে দেখা যায় যে ক্লাস 7-8 থেকে বা আরো প্রডিজি আছে, আই হ্যাভ নো আইডিয়া। সো তারা হচ্ছে যে একদম বাচ্চাকাল থেকেই হচ্ছে এগুলো, পরবর্তীতে অন্যান্য জিনিসপত্র পড়ে অ্যালগোরিদম স্টাডি করে ইমপ্লিমেন্ট করে তারপর হচ্ছে তুমি যদি সলভ না করো, আলটিমেটলি তুমি হচ্ছে যে নেক্সট স্টেপে যাইতে পারবে না, যেটা তোমার ইমপ্রুভমেন্ট, যেটা তোমার করাই লাগবে আলটিমেটলি। তো ওই সময় আমার মনে হইতো যে এই জিনিসগুলোর মানে আর একটু প্রিলিমিনারি ভার্সন যেগুলো, ওইগুলো মনে হয় আমার কোথাও থাকা উচিত, যাতে মানুষজন স্টেপ বাই স্টেপ বুঝতে পারে। তারপর আমরা চিন্তা করি যে এক সময় যে এটা ইট শুড বি গুড এনাফ টু পাবলিশ ইফ উই জাস্ট ওয়ার্ক অন ইট এ লিটল বিট মোর। সালাম আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ নাসিম, আমার স্কুল থেকে। আমার সাথে রয়েছে মাইমান জুমহক। সে বর্তমানে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে আমেরিকান একটি স্টার্ট আপে জব করতেছে। এবং সে তার মাস্টার্স কমপ্লিট করছে ভার্জিনিয়া টেক থেকে, এবং বাংলাদেশের বুয়েট থেকে সে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছে। তো আসলে পান্তুর সাথে আমার রেগুলারই কনভারসেশন হয় বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে, যেহেতু ও আমার সাথে আন্ডার গ্রাজুয়েট থেকে অনেক রকমের আমরা কাজ করছি একসাথে। সো সেই কনভারসেশনের একটা পার্ট আমরা চিন্তা করলাম যে একদিন রেকর্ড করি, তো আজকে সেটা রেকর্ড করতেছি পডকাস্ট। আসলে এটা ওরকম ফর্মাল পডকাস্টও নয়, আমরা এক প্রকার ইনফর্মালি আমরা কথাবার্তা আর কি, সেটাকে আমরা জাস্ট একটু দিব, যাতে হচ্ছে অনেকের কোয়েরি থাকে, কোয়েরি গুলো যাতে এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে পান্তুর কাছে এই জিনিসগুলোর অনেক হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করা, সো সে হচ্ছে এই জিনিসগুলো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে। তো ওই জিনিসটা আমি সুন্দর মতো ফুট আপ করে নিচ্ছি আর কি। তো ফান্ত, তুমি তোমার মতো করে একটু আগে তোমার ব্রিফ বা যা বলতে চাও বলো, আগে শুরু করো। হ্যাঁ, এই তো কি অবস্থা, আলহামদুলিল্লাহ সবকিছু চলতেছে ভালোই। তো মানে হ্যাঁ, আমার পরিচয় হচ্ছে মানে যেটা অলরেডি মানে অলমোস্ট এক্সপ্লেইন করছো। সো আমি হচ্ছে আন্ডার গ্রাড কমপ্লিট করছি বুয়েট থেকে 2019 সালে। আমি এইচএসসি দিছি 2014-তে, এরপর 2015-তে হচ্ছে বুয়েটে জয়েন করি। 2019-এ পাশ করার পর হচ্ছে 2 ইয়ার্স এর মতো দেশের বিভিন্ন কোম্পানিতে কাজ করছি বিভিন্ন পজিশনে। তারপর হচ্ছে 2021-এর ফল সেমিস্টার যেটা, ওইটাতে হচ্ছে যে আমি আমেরিকা চলে আসি ভার্জিনিয়া থেকে। ফার্স্টে প্ল্যান ছিল পিএইচডি করার, পরে পিএইচডি থেকে মাস্টার্সে সুইচ করে তারপর হচ্ছে এখন লাস্ট ইয়ার মাস্টার্স কমপ্লিট করে এই বছর হচ্ছে জানুয়ারি থেকে আমি একটা সফটওয়্যার এআই বেসড কোম্পানিতে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে আছি আর কি। বাহ, এই বেশ। তো আমরা আসলে তোমার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করবো, তার আগে তুমি যদি একটু সামারি করে বলতে চাও যে আসলে তোমার বর্তমান কাজকর্ম বা এআই নিয়ে যেহেতু কাজ করো, তুমি তো এআই এ অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে, আমরা ওগুলো নিয়ে ডিটেলসে যাবো পরে। জাস্ট একটু সামারি করলে যে আসলে কিরকম কাজগুলা করো আর কি। হ্যাঁ, আমার কোম্পানিতে আমি হচ্ছে ইন্টার্নশিপ করছি 2023-এ। 23-এর এখানে সামারে ইউজুয়ালি একটা ট্রেন্ড থাকে ইন্টার্নশিপ করার, পিএইচডি মাস্টার্সে যারাই আসে ইউজুয়ালি ইন্টার্নশিপ করে ফর 3 মান্থস, 12 উইকস বলে, সো অ্যারাউন্ড 3 মান্থস। সো ফার্স্ট ইন্টার্নশিপ ছিল অন্য একটা কোম্পানিতে, ওইটা আমি পরে হয়তো বলবো। লাস্ট ইন্টার্নশিপ ছিল আমার এই কোম্পানিতে, তারপরে হচ্ছে ওরা ফুল টাইম অফার করে এন্ড আমি জয়েন করি ফ্রম জানুয়ারি দিস ইয়ার। সো এই কোম্পানিতে মেইনলি কাজ হচ্ছে মানে এআই রিলেটেড, কিন্তু মানে র্যাগ বেসড কোয়েশ্চেন আনসারিং সিস্টেম। মানে মোস্টলি হচ্ছে যে কিছু ডকুমেন্ট হেভি ইন্ডাস্ট্রিজ আছে, যেমন হচ্ছে ল ফার্মস অর বিভিন্ন স্কুলস অর বিভিন্ন লাইক এজেন্সিজ এন্ড স্টাফ লাইক দ্যাট। তারা হচ্ছে হিউজ নাম্বার অফ ডকুমেন্টস নিয়ে কাজ করে, থাউজেন্ডস অফ পিডিএফস, লাইক মিলিয়ন্স অফ পেজেস অফ পিডিএফস। তো তোমার হচ্ছে এমন হইতে পারে যে হচ্ছে যে মানে কোয়েশ্চেন জিজ্ঞেস করবা বা ওই ভাস্ট পিডিএফ থেকে তোমার কোনো একটা নলেজ লাগবে, কোনো একটা ইনফরমেশন, কিন্তু তুমি চাচ্ছ যে ওইটা এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই এর ওন নলেজ থেকে না আসুক, ওই পিডিএফ থেকে আসুক। এবং তুমি আচ্ছা। অলসো চাও যে সাইটেশনটা থাকুক, যে কোন পিডিএফ থেকে আসছে, যেন তুমি ওই পিডিএফটা আবার পড়তে পারো, স্পেসিফিক একটা পিডিএফ সার্চ করা এবং স্পেসিফিক কিছু পোর্শন হচ্ছে পড়া, যে এইটা হচ্ছে আনসার, তুমি একটা কোয়েশ্চেন করলে এই পিডিএফ থেকে এই আনসারটা আসছে এবং ওই আনসারটার মানে কোন কোন পেজ গুলা রেলেভেন্ট টু ইউর কোয়েশ্চেন। তো এই রিলেটেড কাজগুলো আমরা করি সো দ্যাট লাইক ইউ ক্যান আপলোড থাউজেন্ডস অফ লাইক গিগাবাইটস অফ পেজেস অফ ডকুমেন্টস এন্ড দোজ উইল বি এমবেডেড উইদিন সেকেন্ডস, লাইক অনেক ফাস্ট একটা ব্যাকএন্ড সিস্টেম। এন্ড তুমি কোয়েশ্চেনও করতে পারো এবং যত কমপ্লেক্স কোয়েশ্চেনই হোক ওইটা হচ্ছে আনসার দিবে উইদিন সেকেন্ডস এন্ড উইথ রেলেভেন্ট সাইটেশনস এন্ড স্টাফ লাইক দ্যাট। বাহ, এই দ্যাটস এই গ্রেট। হচ্ছে মেইন ওভারঅল। না, খুবই খুবই সুন্দর একটা মানে কাজ মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা,
তো তোমার আসলে যে স্টার্টিং, তুমি তো দেখা যাচ্ছে যে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক অনেক কিছু নিয়ে কাজ করছো। তো স্টার্টিংটা তুমি আসলে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করছো, এবং ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে কেন শুরু করছো? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ বলতে কি মানে আমি আহ, ফা- আন্ডারগ্রেডে ফা- স্টার্ট করছি হ্যাঁ, যখন, নাকি রাইট রাইট হচ্ছে যে? রাইট। বুয়েটে আচ্ছা, বুয়েটে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করছো, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করছো, এবং তুমি যদি কাউকে সাজেস্ট করো কারো আসলে প্রথম কোন ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করা উচিত? আচ্ছা, বুয়েটে হচ্ছে আমি 2015-তে যখন শুরু করি, তখন হচ্ছে এটা ট্রেন্ড ছিল যে মানে বুয়েটে ইউজুয়ালি এটাও চেঞ্জ হয় যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করবে। তো আমাদের সময় ছিল পাইথন, এন্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ রিয়েলি গুড চয়েস। জাস্ট বিকজ লাইক তুমি যখন মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে শুরু করার, পাইথন, C++, অনেকে জাভা দিয়েও শুরু করে শুনছি, আরো অনেক ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। এইখানের কিছু মানে ইউনিভার্সিটিতে যেমন ভালো ভালো কিছু ইউনিভার্সিটিতে স্ক্র্যাচ নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওইটা দিয়েও শুরু করে। কিন্তু পাইথন আমার মনে হয় যে একটা মানে শিখার জন্য, শুরু করার জন্য বেটার। জাস্ট বিকজ লাইক ইটস মাচ সিমিলার টু ইংলিশ। যেভাবে ইংলিশে কথাবার্তা বলা হয়, দেখা যায় যে পাইথনের সিনট্যাক্স অনেকটা ওইটার সাথে মিলে যায়। সো ইউ ক্যান লাইক basically avoid a lot of the like complications that come with other languages like C or C++। ওইগুলোর সাথে হচ্ছে যে সিনট্যাক্স গুলো আসে, অনেকগুলো এক্সপ্লেন করতে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড অনেক নলেজ তোমার দরকার হয়, যেগুলো হচ্ছে যে তোমার মেইন লার্নিং যেটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কারণে তুমি কম্পিউটারকে জাস্ট এ ফিউ ইনস্ট্রাকশনস দিবা এবং ওইটা যে কাজ করতেছে ওইটা তুমি দেখবা যে কি কাজ করতেছে, কেন করতেছে। সো ওই জিনিসটা হচ্ছে মেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। আশেপাশে সিনট্যাক্স যা আছে এগুলো চেঞ্জ হয় ল্যাঙ্গুয়েজ বেসিসে। বিভিন্ন আচ্ছা, ল্যাঙ্গুয়েজ বিভিন্ন মানে ভাবে কাজ করে, ওই জন্য কাজ করে, বিভিন্ন হ্যাঁ। সিনট্যাক্সে চেঞ্জ আসে, কিন্তু মেইন লার্নিং ওইটাই আর কি। সো ওইটা হচ্ছে পাইথন দিয়ে শুরু করলে বেটার, কারণ ওইগুলা তোমার ঝামেলায় পড়া লাগতেছে না, পরে তোমার শিখা লাগবে সবগুলাই, কিন্তু পাইথন দিয়ে স্টার্ট করা আই উড সে ইজ এ বেটার অপশন। বেটার অপশন। আচ্ছা, এই পাইথন দিয়ে শেখার পরে আসলে দেখা যাচ্ছে যে পাইথন, সি বা C++, দেখা যাচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ করলেই তো হয়ে যাচ্ছে, রাইট? অনেকের প্রশ্ন বা এরকম প্রশ্ন থাকে আর কি। তো তারা আসলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখার দরকার কি? ধরো। হ্যাঁ, আলটিমেটলি আই উড সে একটা ল্যাঙ্গুয়েজে মানুষ 100% শিখে। একটা ল্যাঙ্গুয়েজে যত বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার যা কিছুই হয়ে যাক, আলটিমেটলি মানুষজন একটা ল্যাঙ্গুয়েজই 100% শিখে। হুম হুম এরপরে হুম। যেটা করে মানুষ হচ্ছে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ ওই প্রিভিয়াস যে নলেজ আছে ওইটা দিয়ে অ্যাডাপ্ট করে। যেমন হচ্ছে রাইট। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট যদি দেখো, ভেরিয়েবলস, ফাংশনস, এন্ড ধরো ডিফারেন্ট সর্টস অবজেক্টস এন্ড স্টাফ লাইক দ্যাট। অলমোস্ট সব ল্যাঙ্গুয়েজেই যেগুলো মডার্ন ল্যাঙ্গুয়েজ আছে, অবসলিট ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওইগুলোর কথা বাদ দিলাম, কিন্তু মডার্ন যা ল্যাঙ্গুয়েজ আছে সবগুলাতেই সিমিলার কনসেপ্ট গুলা কাজ করে। রিকারশন সবকিছুতেই থাকবে, সব ল্যাঙ্গুয়েজেই তুমি ডিফাইন করতে হবে রিকারশন জিনিসটা কি। কিন্তু তোমার সিনটেক্স বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে চেঞ্জ হবে। আরো কিছু ডিটেলস আছে, যেমন ল্যাঙ্গুয়েজ গুলা কিভাবে কম্পাইল্ড হয়, কিভাবে টাইপিং কাজ করে, অনেক ধরনের মানে ল্যাঙ্গুয়েজের অপটিমাইজেশনের জন্য তোমার মানে বিভিন্ন সফটওয়্যারের জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক, এবং ওইগুলা ধরো ওই অপটিমাইজেশন গুলোর জন্য ওই ল্যাঙ্গুয়েজ গুলা দরকার। আমি ওইটা বলতেছি না, তোমার ল্যাঙ্গুয়েজ শিখার জন্য আলটিমেটলি মানুষ একটা ল্যাঙ্গুয়েজ শিখে। আচ্ছা। তারপরে হচ্ছে যে ওই কনসেপ্ট গুলো নিউ ল্যাঙ্গুয়েজের জন্য কিভাবে খাটে, ওইগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডাপ্টেশন অপটিমাইজেশন হয় বিভিন্ন সফটওয়্যারের জন্য। সো আচ্ছা। মানে একটা ল্যাঙ্গুয়েজ আলটিমেটলি শিখার পর তুমি বলা যায় যে তুমি অলমোস্ট সব ল্যাঙ্গুয়েজ পারো, যেহেতু তুমি কম্পিউটার সিস্টেম ওভারঅল কিভাবে কাজ করে ওইটা হুম হুম জানো। হুম। এরপর অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখা আসলে ওইরকম কোনো ব্যাপার না, জাস্ট এ ফিউ ডেজ অর উইকস। আর এখন যেহেতু অন্যান্য মানে চ্যাট জিপিটি টাইপের অন্যান্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ মডেলস আছে, ওইগুলা ইউজ করে হচ্ছে তুমি নতুন যে কোনো ল্যাঙ্গুয়েজ আসলে মানে 1-2 দিনে শিখে ফেলতে পারো আর কি। সো দ্যাটস নট এ বিগ ডিল। রাইট রাইট। আচ্ছা, এই এক্ষেত্রে আমার একটা জিনিস বলো, ধরো সি বা পাইথন এগুলা তো হচ্ছে সিমিলার টাইপের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি। দেখা যাচ্ছে সিমিলার টাইপ বুঝাইছে আমি লাইক অনেকে সি একটা শিখলে, সি বা পাইথন শিখলে সে মনে হয় পরেরটা দেওয়া ইজিয়ার। তো আবার দেখা যাচ্ছে যে আমাদের জাভা, C# ওগুলার জন্য দেখা যাচ্ছে যে আমাদের ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য ওগুলো আবার ভালো কাজে লাগে। সো এই ক্ষেত্রে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো তো পরে শিখা উচিত, রাইট? যে অবজেক্ট ওরিয়েন্টেড এর প্রোগ্রামিং গুলো যেমন C#, জাভা। হ্যাঁ, মানে এই বিষয়টা এইভাবে কাজ করে অনেকটা যে মানে আমি যদি তোমার যেই ক্লাসিফিকেশন যেটা দিয়ে শুরু, ল্যাঙ্গুয়েজকে অনেকভাবে ভাগ করা যায়। তো রাইট। তুমি যেভাবে বলতেছো যেমন C++, এই দুইটার মধ্যে মেইন ডিস্টিংশন হচ্ছে সি হচ্ছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, যেটার মধ্যে ওপির কনসেপ্টটা ওইভাবে নাই। C++ হচ্ছে যে ওপিটা হচ্ছে ওভার ইমফেসাইজ আবার। করা হয়েছে, ওভার ইমফেসাইজ বলা হবে না, মানে ইমফেসাইজ করা হয়েছে, এবং ওইটার উপর বেস করে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা তৈরি। সো অবজেক্ট ওরিয়েন্টেড যদি তোমার কোডে ওই রকম ডিজাইন দরকার হয় বেশি, ইউজুয়ালি ওইটাই হয় মডার্ন সব কাজগুলায়। সো দেখা যায় যে আসলে মানে
অন টপ অফ এভরি ফিচার সি হ্যাজ, সি প্লাস প্লাস হচ্ছে ওইটার উপর আরো কিছু জিনিসপত্র অ্যাড করে, সি প্লাস প্লাস সিমিলার টু জাভা, ওই জিনিসগুলো অ্যাড করে, ওইগুলো হচ্ছে মেইনলি অবজেক্ট। সো যেহেতু অন্য একটা ল্যাঙ্গুয়েজের সাথে কিছু ফিচার অ্যাড হচ্ছে, সো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড নলেজটা থাকা অনেক বেটার আর কি। বেটার। সো এই জন্য যে সি প্লাস প্লাস পরে আগে সি শেখা উচিত আর কি, তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, তারপর এটার উপর হায়ার লেভেল আরো যা যা আছে আর কি। ওকে, আচ্ছা, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ চলে যাই। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য তুমি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে সবচেয়ে প্রিপেয়ার করো আর কি বেশি? নর্মালি তো আমাদের দেশে সি বা সি প্লাস প্লাস এ আমরা করি, এবং যদি ওইটাই হয় মানে ওইটাই কেন প্রিপেয়ারেবল, পাইথন নয় বা অন্যগুলা কেন নয়? আহ, হ্যাঁ, সো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আমার যে এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স আছে ওইটা একটু করতে চাইবো, যে মানে আমি যথেষ্ট করছি, কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেক করছি বলা যায়, কিন্তু আমি হচ্ছে যে এমন না যে অন্যান্যদের মতো এসিএম বা ওই টপ লেভেলের ছিলাম, কিন্তু আমি অলমোস্ট মানে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সো আমি যতদিন করছি আমি ট্রাই করছি সি প্লাস প্লাস দিয়ে করার। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে যে তোমার যেহেতু অন্যান্য মানুষজন মানে তোমার দেখা লাগবে যে হচ্ছে তোমার অলরেডি যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সপিরিয়েন্স আছে এবং কোন ল্যাঙ্গুয়েজের জন্য সাপোর্ট আছে সব থেকে বেশি। সো আমি যখন করছি দেখা গেছে যে আমার সিনিয়ররা বা যে ব্লক টক থেকে যেখান থেকে পড়ার চেষ্টা করতাম, ম্যাক্সিমামই হচ্ছে কোড ব্লকস থাকতো, মানে কোড স্নিপেটস গুলো থাকতো সি প্লাস প্লাসে। তো এটা হচ্ছে অবভিয়াস চয়েস ছিল, যা কারণ হচ্ছে যে আমি পাইথনের পর সি সি প্লাস প্লাস এইগুলা শিখছি, আর পরে জাভাও শিখা হয়েছে, কিন্তু এই এই জন্য সি প্লাস প্লাস দিয়ে করার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এমন না যে কোনো বেটার চয়েস আছে যে সি প্লাস প্লাস দিয়ে করা বেটার জাভা থেকে। অলমোস্ট তুমি পাইথন, জাভা, সি প্লাস প্লাস সবকিছু দিয়েই কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারবা, এবং টপ লেভেলের কোডার যে পিটার আছে সে হচ্ছে যে পুরাপুরি জাভাতে সবকিছু করে আর কি। সো অবভিয়াস কোনো চয়েস নাই, এটা তোমার পার্সোনাল প্রিফারেন্সের উপর অনেকটা ডিপেন্ড করে। তবে সি প্লাস প্লাস আর জাভা হচ্ছে যে দুইটার মধ্যে একটা আই উড সে ইজ এ বেটার অপশন। পাইথনেও করা যায়, কিন্তু ইস্যু হচ্ছে পাইথন ইউজুয়ালি এ বিট স্লোয়ার জাস্ট বিকজ হাউ দ্য ব্যাক এন্ড ওয়ার্কস। সো সি প্লাস প্লাস এইগুলোর জন্য হচ্ছে যে মানে যেগুলো যেভাবে মানে কম্পাইল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজুয়ালি মাচ ফাস্টার রান করে। সো সি প্লাস প্লাস এন্ড জাভা হচ্ছে যে এই দিক দিয়ে একটা অ্যাডভান্টেজে থাকে আর কি। পাইথনের জন্য ইউজুয়ালি দেখা যায় টাইম লিমিট গুলা ক্রস করে, ইউজুয়ালি টাইম লিমিট গুলো পাইথনের জন্য ওইভাবেই সেট করা হয়, বাট জাস্ট টু বি সেফ সি প্লাস প্লাস জাভা। আচ্ছা, তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তো তোমার বেশ মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আছে অথবা ভালো প্র্যাকটিস আছে। সো সেই এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিস থেকে তুমি আসলে একজন স্টুডেন্ট কখন থেকে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং জয়েন করা উচিত বলে তুমি মনে করো? আজকে যদি ধরো শুরুতেই শুরু না করে ধরো ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, তাদের ক্ষেত্রে তোমার আসলে কমেন্টস কি? তারা কি পরবর্তীতে এইটাতে জয়েন করা উচিত নাকি উচিত না? আহ হ্যাঁ, এইটা হচ্ছে খুবই কমন একটা কোয়েশ্চেন। আমি যেইভাবে বলবো এটার আনসার তা হচ্ছে যে মানে এইটার আসলে কোনো শুরু বা শেষ নাই। মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং বাংলাদেশি যারা করে অনেকের এই কোয়েশ্চেনও থাকে যে বাংলাদেশিরা অন্যান্য দেশি মানুষজনদের থেকে এত পিছায় কেন, বা মোস্ট কেসেসে ফার্স্ট না কেন, বাংলাদেশিরা তো মানে অনেক কিছুতেই করতে পারে। সো রাশিয়ান বা অন্যান্য কান্ট্রি যারা আছে অনেকে দেখা যায় যে ক্লাস মানে 7-8 থেকে বা আরো প্রডিজি আছে, আই হ্যাভ নো আইডিয়া। সো তারা হচ্ছে যে একদম বাচ্চাকাল থেকেই হচ্ছে এগুলা করতেছে। সো এই জিনিসটার কোনো শুরু বা শেষ নাই, প্রথম কথা হচ্ছে এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি ভালো আর কি। ভালো। সো এটার মানে এই না যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে শুরু করা উচিত, বা যে মানে ক্লাস 1 থেকে শুরু করছে না প্রোগ্রামিং তার করা উচিত না। যত আগে থেকে শুরু করা যায় তত বেটার, কিন্তু একদম এক্সটেন্সিভলি যে করা যাবে করা লাগবে এরকমও না। কিন্তু একটা এক্সপিরিয়েন্স আসলে দরকার আছে, মানে ওভারঅল এই জিনিসটা যেটা শিখায় তা হচ্ছে যে প্রবলেম কিভাবে ব্রেক ডাউন করা যায়, একটা কমপ্লেক্স প্রবলেম একটা ডিসক্রিপশন থেকে কিভাবে তোমার টেকনিক্যাল রিকোয়ারমেন্টস যেগুলো আছে এইগুলাকে ফেচ করা যায়, কিভাবে ব্রেক ডাউন করা যায় একটা প্রবলেমকে টু সাম স্মলার স্টেপ সো দ্যাট ইউ ক্যান লাইক সলভ ইচ ওয়ান অফ দেম, অ্যান্ড ফাইনালি কিভাবে তুমি কম্বাইন করতে পারো আলটিমেট সলিউশনটা এবং এটা ইমপ্লিমেন্ট করতে পারো তোমার ল্যাঙ্গুয়েজের নলেজ দিয়ে। সো এটার জন্য তোমার একদম যে মানে কোড ফোর্সেসে 3000 এর উপর রেটিং ওয়ালা হওয়া লাগবে এরকম কিছু না, কিন্তু একদম যে কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং না করলেও তুমি হচ্ছে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা তাও না। সো তোমার একটা বেসিক নলেজ থাকা লাগবে, এটার জন্য যত প্র্যাকটিস করা যায় ততই বেটার। তবে একটা থ্রেশহোল্ড আছে অবশ্যই, মানে প্র্যাকটিস যত করবে অবশ্যই তত ভালো হবে, কিন্তু একটা প্রিলিমিনারি আই উড সে লাইক 3 or 4 months অর লাইক কোড ফোর্সেসে প্রত্যেক 1-2 উইকে একটা একটা করে কন্টেস্ট করা, এটা আই উড সে জাস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট। এটা করলে হচ্ছে তার মানে ওই বেসিসটা অনেক স্ট্রং হবে, যেটা ফিউচারে মানে এটা হচ্ছে অনেক মানে ফ্লেক্সিবল একটা নলেজ আর কি, ফ্লুইড একটা নলেজ, এটা হচ্ছে যে অনেক কিছুতে অ্যাডাপ্ট করা যায়।
সো এই জন্য এটা অবশ্যই করা উচিত, এবং হচ্ছে যে মানে যাতে ফিউচারে অন্যান্য জিনিসপত্রে অ্যাডাপ্ট করতে পারে আর কি। অ্যাডাপ্ট করতে পারবে, রাইট রাইট। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখা যায় আমরা একসাথে বইও লিখছি, এবং দেখা যাচ্ছে যে ওইটা যখন শুরু করছি আমরা মূলত হচ্ছে তোমার হলেও আমরা একসাথে যাই অনেক কিছু নোট টোট করে, যে ক্লাস টাইমের শেষে বসে বসে লিখছিলাম, মনে আছে তোমার, মনে, রাইট? সো হুম। আমরা যদিও বইটার পরে অনেক আপ ডাউন বা বিভিন্ন দিকে ফোকাসিং এর কারণে আর বইটা শেষ হয় নাই, পরবর্তীতে যে আমরা বইটা শেষ হইলো। তো এখন ওই বইয়ের আসলে আমরা যে এই জিনিসটা ফোকাস করছি বা এইটা আসলে ইউজারদের কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, বা একটা আসলে তাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং লার্নিং এর ক্ষেত্রে কিভাবে হেল্প করবে তুমি মনে করতেছো, ওটা একটু বলো। হ্যাঁ, ওই সময় আসলে বলা যায় আমরা অনেকটা নিউ ফেজে ছিলাম, যখন হচ্ছে শুরু করার ফেজে আর কি। তো যেটা হয়েছে দেখা যায়, আমি অনেক ব্লগ টক পড়তাম, অনেক ব্লগে মানুষজন যেটা লিখে ইউজুয়ালি মানে ব্লগ পড়া লাগবে। প্রথম কথা হচ্ছে রাইট যে কোনো একটা প্রবলেম তুমি ফেস করতেছো, যেটা হচ্ছে পারতেছো না এক্সাক্ট সলিউশন কি। রাইট তো পরবর্তীতে অন্যান্য জিনিসপত্র পড়ে অ্যালগোরিদম স্টাডি করে ইমপ্লিমেন্ট করে তারপর হচ্ছে তুমি যদি সলভ না করো, আলটিমেটলি তুমি হচ্ছে যে নেক্সট স্টেপে যাইতে পারবে না, যেটা তোমার ইমপ্রুভমেন্ট, যেটা তোমার করাই লাগবে আলটিমেটলি। রাইট তো আমি হচ্ছে ওই ব্লগ গুলা পড়তাম যখন, তখন আমার যেটা মনে হইতো যে ওরা হচ্ছে সবকিছু এক্সপ্লেন করতেছে না, নট বিকজ ইটস দেয়ার ফল্ট, জাস্ট বিকজ দে অলরেডি নো দ্য ব্যাক এন্ড দ্যাট আই ডোন্ট নো। সো আমার দেখা যেত যে ওইটার বিভিন্ন জিনিসপত্র পড়তে গিয়ে অন্যান্য জিনিসপত্র আমার জানা লাগতো আগে, যে ওইটা কি কেন লিখছে, এটা কিভাবে সলিউশন হয়। যেমন হচ্ছে যে একটা প্রবলেমের যদি বলে যে হ্যাঁ এটার মধ্যে তুমি প্রিফিক্স সাম করলেই ওই দুইটার মধ্যে স্কোয়ার টোয়ার করে আনসার হয়ে যাবে। সো আমি জানি না প্রিফিক্স সাম কি, তো প্রিফিক্স সামের জন্য দেখা যাচ্ছে অন্য অন্য আরেকটা ব্লক পড়া লাগতেছে বা সামথিং লাইক দ্যাট। তো ওই সময় আমার মনে হইতো যে এই জিনিসগুলোর মানে আর একটু প্রিলিমিনারি ভার্সন যেগুলো, ওইগুলোও মনে হয় আমার কোথাও থাকা উচিত, যাতে মানুষজন স্টেপ বাই স্টেপ বুঝতে পারে যে কি হচ্ছে আসলে, একদম প্রিলিমিনারি ইয়ে থেকে শুরু করে যে এইটার আন্ডারস্ট্যান্ডিং, ওই যে যেই ইয়েটা বললাম যে প্রবলেম পড়ে আমি এটা বুঝলাম, এটা হচ্ছে ব্রেকডাউন, তারপর হচ্ছে যে এই জিনিসগুলা লাগবে, এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন হচ্ছে এটা। তো ওই ওই আইডিয়া থেকে আসলে আমি কিছু খসড়া শুরু করছিলাম, তারপর তুমিও যেরকম হচ্ছে যে আমরা ওই একত্রে হচ্ছে যে ওই জিনিসগুলা লেখা শুরু করি কয়েকটা প্রবলেমের জন্য। এইভাবে দেখা যায় যে আমাদের অলমোস্ট 20-30 প্রবলেমস হয়ে যায়। তারপর আমরা চিন্তা করি যে এক সময় যে এটা ইট শুড বি গুড এনাফ টু পাবলিশ ইফ উই জাস্ট ওয়ার্ক অন ইট লিটল বিট মোর। ওই সময় সময় হয় নাই, সো দেখা গেছে যে আস্তে আস্তে আমরা আপডেট করে করে আপাতত একটা ভালো একটা মানে ইয়েতে মানে কনভার্ট হয়েছে আর কি, একটা বুক বুক টাইপ। রাইট রাইট। বেশ ভালো। এখন আহ এই বিষয়গুলো আমরা আসলে যে যেভাবে ইউজারদেরকে দিছি, রাইট, মানে একটু শর্টে যদি বলো আসলে তারা কিভাবে বইটা যদি প্র্যাকটিস করে, যে প্রবলেম গুলা আমাদের তো কিছু প্যাটার্নে আছে, কিভাবে প্র্যাকটিস করলে তাদের জন্য মনে হইতেছে তোমার যে তারা আসলে নিজেদেরকে অগ্রগতিতে মানে হেল্প করবে আর কি। ধরো কোড প্রসেসে যারা কন্টেস্ট করে বা ইউবিএ তে করে, তাদের জন্য আসলে হেল্পফুল হবে, কারণ আমাদের বেশিরভাগ কন্টেস্টিতেও দেখা যায় প্রবলেম গুলা কোড প্রসেসের থেকে দেয়া আর কি, মোস্ট অফ দ্য কেস। সো এই জিনিসগুলো তাদেরকে কিভাবে হ্যাঁ, হেল্প করবে, বিভিন্ন ক্যাটাগরি প্রবলেম আছে যদিও। হ্যাঁ, সো এইখানে প্র্যাকটিস, যেমন বললাম যে প্র্যাকটিস করা লাগবে, কিন্তু প্র্যাকটিসের হচ্ছে বিভিন্ন স্টাইল আছে এবং অনেকজন অনেকগুলা ফলো করে। সো হোয়াট আই সে উইল কমপ্লিটলি বি মাই পার্সপেক্টিভ, নট এনিওয়ান এলসেস। সো এইখানে প্র্যাকটিস করার দুইটা মেইন স্ট্র্যাটেজি। একটা হচ্ছে যে প্রথমে মানুষজন বলে যে যতক্ষণ না সলভ করতেছো ওইটা রিলেট, মানে ওই একটা প্রবলেম পড়লা তুমি, তারপর হচ্ছে যতক্ষণ সলভ না করতেছো পারতেছো ততক্ষণ ট্রাই করতে থাকা। তো মানুষজন দেখা যায় যে বিভিন্ন ব্লগ টক দেখে এক দুই দিন পরে এসে দেখা যায় যে ইয়ে করে, মানে ওইটার মানে সলিউশন বের করে আলটিমেটলি। এবং ওইটা যদি নাও হয় তো মানে একটা মানে ওই প্রথম যে সলিউশনটা বলতেছে এটা হচ্ছে থ্রেশহোল্ডটা অনেক বড়, দেখা যায় যে একদিন দুই দিন ট্রাই করেও পাচ্ছে না, এরপরে আলটিমেটলি এসে সে সলিউশন দেখলো। আমি যেটা মনে করি এটা হচ্ছে যে তোমার এই থ্রেশহোল্ডটা অনেক কম হওয়া উচিত এবং পুরাটা প্রসেস আরো ইটারেটিভ হওয়া উচিত একদম শুরুর কেসে, যারা হচ্ছে মাত্র শুরু করতেছে। তো আমি আসলে প্রিফার করি এটা যে একজন মানুষ প্রবলেম পড়লো, তারপর দেখলো তার সলিউশন কি হইতে পারে, সে ওইটা ইমপ্লিমেন্ট করলো, তারপর যদি পারে সে ইমপ্লিমেন্ট করলো, যদি না পারে সে আরো ভাবলো। কিন্তু আধা ঘন্টা বা 45 মিনিটস পরেই যদি মনে হয় যে সে স্টিল পারতেছে না, আমি বলবো তার হচ্ছে যে নেক্সট একটা স্টেপ দেখা উচিত, যে মানে নেক্সট সলিউশন আমি যেরকম ভাবতেছি ওইরকম সলিউশনটা কি আসলে মিলতেছে কিনা। না মিললে নেক্সট স্টেপটা কি হইতে পারে এটা জাস্ট কোথাও থেকে দেখা, রাইট দেখার পরেই যখন দেখতেছে যে ওইটা মিলতেছে না বা মিলতেছে, যদি সে নতুন একটা আইডিয়া পাই ওইখান থেকে, তারপর স্টপ করে ওইটা নিয়ে আরো কিছুক্ষণ ভাবা যে এখন আমি কি যতদূর দেখতে পারছি এরপরে আমি কি হইতে পারে ওইটা ভাবি।
সো বইটাও হচ্ছে আমি বলবো সিমিলারলি ফলো করা উচিত, যে প্রবলেম আমরা ইউজুয়ালি বইয়ের মধ্যে আগে ইনিশিয়ালি প্রবলেম গুলো এক্সপ্লেন করছি, তারপর হচ্ছে যে সলিউশন স্টেপ বাই স্টেপ যে এটা এটা হইতে পারে, তারপর হচ্ছে এই স্টেপ গুলো নেম। আগে প্রবলেমটা পড়লো, তারপর সে সলিউশন ভাবতে থাকলো, কিছুক্ষণ পর সলিউশন যদি মাথায় না আসে বইয়ের আরো কিছুক্ষণ দেখলো, তারপর আবার সলিউশন নিজে ট্রাই করলো। আলটিমেটলি এভাবে করে করে সলিউশন পুরোটা মাথায় আসার পর সে কোড দেখলো না, সে নিজে কোড করার ট্রাই করলো, সাবমিট করলো। কোড না করতে পারলে যে অংশে পেস লাগতেছে আবার সে ওই অংশ দেখা শুরু করলো। তো এইভাবে আর কি ইটারেটিভ স্টেপটা আমার মনে হয় যে কাজে লাগে উইদাউট ওয়েস্টিং মাচ অফ দ্য টাইম। আচ্ছা, একটা সময় পরে হচ্ছে সে নিজেই আসলে অনেক কিছু করতে হবে, দেখা যাবে যে সে অলমোস্ট পুরাটাই জানে, মাঝের একটা ক্ষুদ্র পার্ট সে বুঝতেছে না, ওইটার জন্য সে আরো অনেক টাইম দিতে পারে। তবে ইনিশিয়ালি প্রসেসটা ইটারেটিভ হলে তার টাইম কম লাগে আর কি, আমি বলবো। এক্স্যাক্টলি। আচ্ছা, এইখানে আমরা যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং, এইখান থেকে আমরা আসলে জব মার্কেটে একটু চলে যাই এই কারণে। তো আগে তুমি যদি বলো, বাংলাদেশেও তুমি দেখা যায় জব করার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, রিপ সিস্টেম সহ বাংলাদেশের বেশ ভালো ভালো কোম্পানিতে তোমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এখন তুমি আসলে যদি একটু সামারাইজ করে বলো যে কম্পিটিটিভ প্রোগ্রামিং তোমাকে জব লাইফে কিভাবে হেল্প করছে, আহ বাংলাদেশে প্রেক্ষাপটে বলতে পারো, ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটেও তোমার সুবিধা যেভাবে। আচ্ছা, এইখানে, হ্যাঁ, এইখানে অনেক আমরা যারা করছি অনেকেই বিভিন্ন মিমসও দেখা যায় এরকম, যে আমরা হচ্ছে রেগুলার বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করতেছি, বিভিন্ন হচ্ছে যে সর্টিং অ্যালগোরিদমস, বিভিন্ন ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতেছি। জিনিসটা আসলে ওইরকম না, কিন্তু মানে একটা থিঙ্কিং প্রসেস যেটা হচ্ছে যে অলওয়েজই কাজে লাগে, ওইটা হচ্ছে যে যেরকম বললাম, একটা প্রবলেমকে ব্রেক ডাউন করা কনস্ট্রেন্টের আন্ডারে। যেমন হচ্ছে তুমি যদি একটা সিস্টেম ডিজাইন করো যেটা হচ্ছে যে হান্ড্রেডস অফ ইউজার্স ইউজ করবে, তো কোন ওভারঅল সিস্টেমের মধ্যে কোন জিনিসটা তোমার বটলনেক হচ্ছে, কোন জিনিসটার জন্য ওভারঅল সিস্টেম স্লো ডাউন হচ্ছে, কিভাবে ওই মানে আইডেন্টিফাই করা যায় কোন পোর্শনটা স্লো ডাউন হচ্ছে, এবং কোন মানে কি করলে ওই জিনিসটা ফাস্ট হবে। এই টাইপের লার্নিং গুলা তুমি ডিরেক্টলি কোথাও পাবা না, কিন্তু এই কম্পিটিটিভ প্রোগ্রামিং টাইপের জিনিসগুলা করলে তুমি হচ্ছে যে ওইগুলো আইডেন্টিফাই করতে পারবা। যেমন একটা এক্সাম্পল, মানে জাস্ট যদি বলি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে মিল কোথায়, জাস্ট ডিবাগিং টেকনিকটাই আমি বলবো, যে তুমি কিন্তু সাবমিট করলে ইউজুয়ালি দেখা যায় যে মানে তোমার প্রবলেমের মানে কিছু টেস্ট কেস দেওয়া থাকে, ওইগুলা হ্যাঁ, তুমি কপি করে দেখলা যে হ্যাঁ সব মিলতেছে, কিন্তু হিডেন টেস্ট কেসে দেখা যায় প্রায় সময় তোমার কোনো একটা টেস্ট কেস নাম্বার 71-এ তোমার আটকে আছে। এটা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তাদের হচ্ছে খুবই পেইনফুল একটা সিনারিও, যে আমি জানি না, মানে প্রথম কথা হচ্ছে যে অনেক দূরের একটা টেস্ট কেসে গিয়ে আটকাইছে, তার মানে হচ্ছে যে আমার কোড অলমোস্ট ঠিক আছে, কোথাও এক জায়গায় ঠিক নাই। সো এই জিনিসটা বের করতে পারা, চিন্তা করা যে কি কি হইতে পারে, ট্রাবল শুট করা, যে এই লাইনে কি কোনো প্রবলেম আছে কিনা, ওভারঅল অ্যালগোরিদমে কোনো প্রবলেম আছে কিনা, তুমি অনেক কিছু ফিগার আউট করতে পারবে আর কি আস্তে ধীরে। এই নলেজটা হচ্ছে গ্যাদার করে। যেমন হচ্ছে আমি যদি এক্সাম্পলই বলি যে টেস্ট নাম্বার 71-এ আটকাইছে, তার মানে এটা বলতে পারি আমি যে কোড অলমোস্ট রান করে, কিছু একটা কেসে রান করে না, তার মানে অবশ্যই আমি এটা বলতে পারি যে আমার প্রবলেমের মানে প্রোগ্রামের অ্যালগোরিদম ঠিক আছে। রাইট, আমার সবচেয়ে নেক্সট কেস হবে যে কোনো একটা কর্নার কেসে আমি আটকাচ্ছি। কর্নার রাইট। কেসগুলো কি হইতে পারে, তুমি একদম তোমার যে লিমিট আছে ওইটার ম্যাক্সিমা বা মিনিমা দিয়ে ট্রাই করতে পারো, অথবা প্রবলেমের মধ্যে যদি কোনো স্পেশাল কেস থাকে যে মানে যখন ইনিশিয়াল ফেজে থাকবে বা জিরো হবে তখন আনসার এটা দেওয়া লাগবে, এই টাইপের কিছু টেস্ট কেস তুমি চিন্তা করতে পারো। তো এই টাইপের যে অ্যানালাইসিস গুলা, এইগুলো হচ্ছে যে তোমার মানে অন্য কোনো কিছুতে গ্রো হয় না, ওইটা হচ্ছে এই যে যেটা বললাম ট্রান্সফারেবল নলেজ। সো ওই নলেজটা তোমার ওই ক্ষেত্রে ট্রান্সফার হবে আর এই। আচ্ছা, আরেকটা জিনিস আমি কম্পিটিটিভ প্রোগ্রাম দিকে এটা করে শেষ করব, কম্পিটিটিভ প্রোগ্রামিং পার্ট। এটা হচ্ছে জবে যখন ইন্টারভিউ হয়, রাইট, সেটা বাংলাদেশ প্রেক্ষাপট বা ইন্টারন্যাশনাল, সেই ক্ষেত্রে কোন জায়গাতে কম্পিটিটিভ প্রোগ্রামিং কিভাবে হেল্প করছে তোমাকে? আচ্ছা, জবেও এখনো হচ্ছে যে মানে হ্যাঁ, জব ইন্টারভিউতে বলা যায় যে ইউজুয়ালি এই টাইপের প্রবলেম গুলো মানে ফেস করা এটা খুবই কমন একটা জিনিস। এটা কারণ হচ্ছে এটা অনেকটা প্রক্সি প্রক্সি ফর আলটিমেটলি হাউ ইউ উইল পারফর্ম অন ইউর জব। এটার মানে এই না যে জবে তুমি গিয়ে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবা। এটাও মানুষদের কনসার্ন থাকে যে যেহেতু আমি ইমপ্লিমেন্ট করবো না, কেন আমাকে এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা হচ্ছে। এগেইন এইটা হচ্ছে যে যেমন বললাম ট্রান্সফারেবল স্কিল, ওইটা যদি তুমি ভালো করো বা তোমার ওইভাবে তোমার ব্রেইন কাজ করে বা তুমি প্রবলেমটা ব্রেকডাউন করতে পারো কি হবে, ওইটার উপর বেস করে একজন ভালো হায়ারিং ম্যানেজার বা ভালো ইন্টারভিউর যে আছে সে হচ্ছে গেস করতে পারবে যে তোমার জবে পারফরমেন্স কিরকম হবে। রাইট। সো জবে হচ্ছে এই লিড কোড বা এই টাইপের প্রবলেম গুলা ইউজুয়ালি বেশি আস্ক করে, এই জন্য না যে তুমি প্রবলেমটা কিভাবে সলভ করতেছো, এটা ভালো একজন ইন্টারভিউরের টার্গেট কিন্তু এটা না যে তুমি প্রবলেম সলভ করতে পারছো কিনা। আলটিমেটলি এমন হইতে পারে যে তুমি কোনো প্রবলেম সলভ করতে পারো না, কিন্তু তুমি যে আইডিয়া গুলা দিচ্ছ যে আমি এইভাবে চিন্তা করতে পারি, আমার প্রবলেমের সলিউশন হয়তো ওইটা হইতে পারতো বা এইভাবেও সলভ করা যায়,
একদম কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ, এবং আলটিমেটলি যদি তোমাকে সে গাইড করে যে না আমি ধরো এই টাইপের একটা সলিউশন দেখতে চাইতেছি, তুমি যে ওর ইনপুটটা তুমি তোমার মধ্যে নিলা, নেওয়ার পর হচ্ছে যে তুমি অন্য একটা কিছু ট্রাই করলা যে আচ্ছা তাইলে এইভাবে যদি করতে চাই তাহলে আমার এই কাজগুলা করা লাগবে, এই কনস্ট্রেন্ট গুলা চিন্তা করা লাগবে। এবং আলটিমেটলি ওই মানে তুমি নিজে কিছু শেয়ার করলা এবং ওর ইনপুট নিয়ে তুমি নিজে তোমার সলিউশনটাকে আরেকটু অগমেন্ট করলা, বিভিন্ন কনস্ট্রেন্ট অ্যাড করলে ওইটার সাথে তুমি, যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হচ্ছে এভার চেঞ্জিং এভার ইভলভিং, সো তোমার নতুন কিছু আইডিয়া যখন আসবে তখন তুমি কিভাবে ওইটার সাথে রিয়েক্ট করতেছো এইগুলা বুঝে হচ্ছে আলটিমেটলি তোমার মাইন্ডসেটটা জাজ করা হচ্ছে যে একটা ভালো ইন্টারভিউয়ারের কাজ। সো এই জন্য আমার মনে হয় যে মানে এই টাইপের প্রবলেম গুলা, হ্যাঁ কম্পিটিটিভ প্রোগ্রামিং করার কারণে এই টাইপের প্রবলেম গুলা তুমি মানে ভালো ফেস করবা এবং ভালোভাবে আনসার করতে পারবা, কিন্তু আলটিমেটলি তোমার গোল কিন্তু প্রবলেম সলভ করা না, আলটিমেটলি হচ্ছে তোমার ওই নলেজটা গেইন করা, যে কিভাবে এই প্রবলেম গুলার জন্য তুমি কিভাবে তোমার থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করতেছো, কিভাবে অ্যাডাপ্ট করতেছো টু দ্য নিউ চেঞ্জেস, টু দ্য নিউ চ্যালেঞ্জেস। আচ্ছা, তো যেহেতু লিড কোড বলছো, সো আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যারা আসলে আন্ডার গ্রাজুয়েশনে প্রবলেম সলভ করে, রাইট? তো তারা দেখা যায় সবাই হচ্ছে গিয়া কোড প্রসেস বা ইউবিএ এরকম জায়গায় প্রবলেম সলভ করে, কিন্তু দেখা যাচ্ছে যে যারা আসলে জবের জন্য প্র্যাকটিস করে, রাইট, তারা আসলে লিড কোডটাকে ফোকাস করে। তো আসলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? মানে ওই সময় মানুষ কেন লিড কোডে করে? আগেই তো লিড কোডে করতে পারে, সে জব প্রিপারেশন পরে নিবে কেন? সে তো 5 CS থেকেই কোডে করতে পারে। ডিফারেন্সটা কোন জায়গায়? হ্যাঁ এইখানে হ্যাঁ ঠিক আছে, ডিফারেন্স আসলে আমি বলবো ওই রকম নাই, কিন্তু দুইটার হচ্ছে মানে মানে ব্যারিয়ার টু এন্ট্রি ইজ মাচ লেস ইন লিড কোড। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ দ্যাট এই কোড ফোর্সেসে তোমার মেইন ইয়ে থাকে হচ্ছে যে তোমার হার্ড বা একটা প্রবলেম, বিভিন্ন ডিফিকাল্টি প্রবলেম দিবে, তুমি সলভ করবা, রাইট, তুমি জব পাইতেছো কিনা ওইটা তাদের টার্গেট না। রাইট। কিন্তু লিড করে তাদের টার্গেট হচ্ছে যে তারা আলটিমেটলি তোমাকে জবের জন্য প্রিপেয়ার করতেছে। তো জবে যেটা হয়, জবে কিন্তু তোমাকে এত কাহিনী বলে না যে একটা ব্যাং লাফাচ্ছে এই করে, এত কিছু তাদের দরকার নেই, একটা স্টোরি থাকে এরিয়াতে না। কোনো স্টোরি দরকার নেই। আলটিমেটলি তুমি কিভাবে প্রবলেম বোঝানোর পর তুমি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতেছো, তোমার কি কি অ্যালগোরিদম মাথায় আছে, এবং সে যদি বিভিন্ন কনস্ট্রেন্ট অ্যাড করে তারপর তুমি কিভাবে রিয়েক্ট করো এটার উপর বেস করে, এটা হচ্ছে আলটিমেটলি লিড কোডের প্রবলেম গুলো থাকে। সো লিড কোডের প্রবলেম ডেসক্রিপশন মাচ স্মলার, মানে অন্যান্য যে রিস্ট্রিকশন আছে এইগুলো যত কমানো যায় এবং তোমার হচ্ছে থিঙ্কিং প্রসেসটা কিভাবে বাড়ানো যায়। অন অন দি আদার হ্যান্ড কোড ফোর্সেসে যেটা হয় এটা হচ্ছে যে তোমার কমপ্লিকেটেড একটা মোটামুটি মাচ সিনারিও। মোর কমপ্লিকেটেড হ্যাঁ একটা প্রবলেম স্টেটমেন্ট দিবে, ওইটা থেকে যত কম টাইমে তুমি কম প্রবলেমটা ব্রেক ডাউন করতে পারতেছো, তোমার টেকনিক্যাল যে চ্যালেঞ্জেস আছে ওইগুলা কিভাবে এক্সট্রাক্ট করতে পারতেছো আলটিমেট টাইম ফ্রেমের মধ্যে, ওই জিনিসগুলা যত দ্রুত পারতেছো, এটা হচ্ছে তোমার মানে দেখে আর কি। সো কোড ফোর্সেসে যারা ভালো করে তারা ইজিলি অ্যাডাপ্ট করতে পারে লিড কোডে, কারণ তারা মাছ হার্ডার ভার্সন অলরেডি করে আসছে। করে আসছে। কিন্তু তোমার চাকরি পাওয়ার জন্য আসলে ওইগুলো করার নেসেসারি না, তোমার আলটিমেটলি প্রবলেম ইয়ে করা নেসেসারি, প্রবলেম কিভাবে ব্রেক সলভ ডাউন করা করাটা। যায়। হ্যাঁ। তো এই জন্য রাইট, লিড রাইট। কোডটা মাছ ইজিয়ার টু স্টার্ট উইথ, এই আর কি। ওকে, ওকে। আচ্ছা, এখন তোমার দেখা যায় বাংলাদেশে যে জব ফিল্ডে শুরু করছো সেটা আসলে মেশিন লার্নিং দিয়ে শুরু করছো, রাইট? মেশিন লার্নিং রিলেটেড কাজ হ্যাঁ দিয়ে। তো আসলে মেশিন লার্নিং তুমি আসলে কিভাবে শিখা শুরু করছো, এবং মেশিন লার্নিং নিয়ে একটু বলো আর কি। আচ্ছা, মেশিন লার্নিং এর মানে ইয়ে আসলে আমি স্টার্ট করছিলাম অলমোস্ট বলা যায় 2016 ওর 17-এর দিকে, মানে মানে বুয়েটে ঢুকার সেকেন্ড বা থার্ড ইয়ারের দিকে। আমাদের ইউজুয়ালি দেখা যায় যে লাস্ট সেমিস্টারে কিছু কোর্স থাকে মেশিন লার্নিং এর উপর। তো মানে আমি আসলে ওই সময় শুরু করিনি, আমি শুরু করছি মাচ আর্লিয়ার দেন দ্যাট। আমি হচ্ছে অনলাইনে বিভিন্ন ব্লগ পড়ার আগে থেকেই ইয়ে ছিল, যেহেতু আমি এই টাইপের জিনিসগুলা করতাম। তো ওই সময় দেখলাম যে বিভিন্ন কিছু কম্পিটিশন হয়েছে আগে, তখন হচ্ছে যে ওই যে ইয়ান লাকুন বা ওদের টিমের হচ্ছে যে ওই মেইন ইয়েটা ছিল আর কি, যখন তারা ওই ইয়ে করে আর কি, ওই যে ডিজিট রেকগনিশন টাইপের প্রবলেম গুলা তারা সলভ করে উইথ মাচ মাচ মোর একুরেসি দেন দ্য প্রিভিয়াস ওয়ান। মানে ইররের ডিফারেন্স দেখলেই বোঝা যায় যে হচ্ছে যে ইট ওয়াজ নট লাইক এ ইটারেটিভ ইমপ্রুভমেন্ট দেন দ্য প্রিভিয়াস ভার্সন। তুমি যখন দেখবা যে প্রিভিয়াস প্রত্যেক ইয়ার 1-2% করে ইমপ্রুভ হচ্ছে কোনো একটা র্যাঙ্কিং, তখন মনে হয় যে প্রিভিয়াস কোনোটা ফাইন টিউন ভার্সন হচ্ছে এইবার ইয়ে করছে। কিন্তু যখন হচ্ছে ওই ইয়েটা হয় মানে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন দিয়ে যখন হচ্ছে যে ওই জিনিসটা মানে প্রবলেমটা সলভ করে, তখন দেখা যায় অলমোস্ট 13% or সামথিং দিয়ে হচ্ছে যে ইমপ্রুভমেন্টটা হয় আর কি। সো আমার মনে হয়েছিল যে ওদের সলিউশন কি হয়েছে ওইটা পড়ে দেখি। সো আমি হচ্ছে যে ওদের ওইগুলা স্টাডি করা শুরু করলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক জিনিসপত্র, এই যে এই সিমিলার টু মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং, যে আমি একটা জিনিস জানি না, সো এটার ব্যাকগ্রাউন্ড নলেজ আমার কি কি লাগবে।
তারপর হচ্ছে ওই নিয়ে আমি বিভিন্ন নিউরাল নেটওয়ার্ক কি, তার মানে এর আগে আসতেছে মেশিন লার্নিং এর বিভিন্ন কনসেপ্ট, তার মানে হচ্ছে যে এইগুলা কিভাবে ট্রেন করা হয় এই টাইপের জিনিসপত্রগুলা। সো দেখা যায় যে ওই সালেই আমি মোটামুটি এই টাইপের পড়াশোনা শুরু করি, এবং এটা মোটামুটি 4 or 5 মান্থস অলমোস্ট ওইগুলাতেই চলে যায় আর কি। ওই সময় তো ব্লগ এই টাইপের জিনিসপত্র এভেলেবল ছিল না, সো আমার বিভিন্ন অনেক কিছুই পড়া লাগছে, অনেক কিছু পড়ে অনেক কিছু গ্যাদার করা লাগছে, অনেক কিছু বোঝা লাগছে যে কিভাবে কাজ করে। তো আলটিমেটলি ওইগুলার পর থেকে আমি হচ্ছে মানে কোর্স করছি অনেক, উডেমি, তারপর মানে ইউডাসিটি, আবিজাবি অনেক কিছু আছে। আমি কি কি কোর্স করছি আসলে আমার মনেও নাই। এর মধ্যে স্ট্যানফোর্ডের কিছু ভালো কোর্স ছিল যেগুলো তারা ওই সময় ওপেন সোর্স করতো। 229N আছে, আন্দ্রে কার্পাথির খুবই পপুলার একটা কোর্স, 231। তারপর এমআইটির কিছু কোর্স আছে। সো এইগুলা করার পর হচ্ছে যে আমি বলা যায় ভালো একটা নলেজ অলরেডি তৈরি হয়ে গেছিল আমার কোর্স, মানে যখন শুরু হবে বুয়েটের তখন ওইটা শুরু হওয়ার আগে আর কি। সো ওইগুলা থেকে আমার মেইনলি নলেজ গ্যাদার করা স্টার্ট হয়। আর পরের পার্ট অনেকটা ইজিয়ারই ছিল, জাস্ট হচ্ছে যে রিসার্চে নিউ কি কি হচ্ছে ফিল্ডে ওইগুলোর সাথে হচ্ছে যে মানে ইউজ টু থাকা আর কি। নতুন এইগুলোর সাথে আরো কিছু মানে স্কিল আসলে গ্যাদার করছি, যেমন পেপার পড়া, দেখা যাইতেছে মেশিন লার্নিং এ এত বেশি পেপার বেরোচ্ছে যে তুমি আসলে কখনো মানে অন টপ অফ এভরিথিং থাকতে পারবে না, এক এক ফিল্ডে এক একটা হচ্ছে। আর এইগুলো তো খুবই ডাইভার্স করছে, ইমেজের জন্য পুরাপুরি একটা ডিফারেন্ট ফিল্ড হয়ে গেছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের জন্য আরেকটা, রোবোটিক্স এর জন্য আরেকটা। তো দেখা যাইতো যে এরকম অনেকগুলা পেপার এক সপ্তাহে দেখা যায় যে এক সময় আমি একটা পেপার উপরে শেষ করতে পারতাম না, পরে দেখা যেত যে আমি অনেকদিন একদিনে একটা পেপার পড়ে অলমোস্ট বুঝতে পারতেছি যে কি হইতেছে। সো এই টাইপের স্কিল গুলো আস্তে ধীরে আসছে আর কি উইথ প্র্যাকটিস। বুঝতে পারছি। আচ্ছা, তো এখান থেকে একটু বলো যে আমরা তো মেশিন লার্নিং রিসেন্টলি একটা বইও রিলিজ করার প্ল্যানে আছি। তো মেশিন লার্নিং এর ওই বইতে দেখা যায় তুমি তো বেশ কিছু জিনিস দেখছো, তো ওই বইটা নিয়ে আসলে কমেন্টস কি, যদি কোনো বিগিনার লেভেলের লার্নার্স ওই বইটা শুরু করে, দেখা যাচ্ছে যে এখানে মেশিন লার্নিং এর পাশাপাশি কোডিং বা একবারে ডিপ লার্নিং এর কিছু বেশ কিছু জিনিস দেখা দেওয়া হয়েছে। তো বিগিনার লেভেল লার্নারের জন্য ওই বইটা সম্পর্কে তোমার কমেন্টস কি হবে? হ্যাঁ, সো ওইটা যেহেতু রিভিউ করছি আমি, আমার মোটামুটি ভালো একটা আইডিয়া আছে বই ওভারঅল জিনিসপত্রগুলো নিয়ে। সো আমি যেটা বলবো শুরুতে, মানে একজন মানুষ যার হচ্ছে কোনো আইডিয়া নাই, যেমন আমি ছিলাম 2016-তে, যে আমার কোনো আইডিয়া নাই, আমি জাস্ট দেখছি যে একটা ভালো জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে অনেক কিছু, অনেক পসিবিলিটিস আছে বলা যায়। রাইট। এটার জন্য আমার দেখা গেছে যে অনেক ব্যাকগ্রাউন্ড নলেজ গ্যাদার করা লাগছে 3-4 মাসে, আমি যেটা অলরেডি বললাম। কিন্তু এই বই দেখা গেছে যে মানে এই বইটা যদি কেউ পড়ে মানে কন্টিনিউয়াসলি, সো এটার মধ্যে হচ্ছে অলমোস্ট এভরি মানে পসিবল বিগিনার লেভেল অ্যালগোরিদমস অলরেডি দেয়ার। সো এনিওয়ান ক্যান জাস্ট লাইক রিড ফর এ কাপল অফ উইকস এন্ড দেন লার্ন অলমোস্ট এভরিথিং। এটা হচ্ছে খুবই ইনিশিয়াল স্টার্টিং এর জন্য একটা খুবই ভালো একটা রিসোর্স হিসেবে আসলে মানে ইউজফুল হবে বাংলাদেশিদের জন্য। দেখা গেছে যে আমি যখন ইনিশিয়াল ব্লগ গুলো পড়তাম ওইগুলো দেখা যেত যে অনেক কিছু ইংলিশে ছিল, যেহেতু বাংলায় মানুষজন অ্যাডাপ্ট করা শুরু করে নাই, বাংলার জন্য এআই এই টাইপের কিছু তখন ছিল না, 2016 বা 2017 কথা বলতেছি, এত ওয়াইডলি অ্যাভেলেবল ছিল না আর কি। কিন্তু দেখা গেছে যে বইটা যেহেতু বাংলাতে, সো এনিওয়ান ক্যান লাইক ব্যারিয়ার টু এন্ট্রি ইজ অলমোস্ট নাথিং, সো এনিওয়ান ক্যান জাস্ট go through it in a couple of weeks and then they will have a complete idea on what's going on in this field, and basic algorithms যা যা আছে সব আসলে ওইখান থেকেই শিখে ফেলতে পারবে। এরপরে হচ্ছে যে ওইটার উপর অন টপ অফ দ্যাট অনেক কিছু আসলে শিখার আছে, মানে শেষ নাই অনেক কিছু, কিন্তু ইনিশিয়াল লার্নিং হিসেবে এটা খুবই ভালো একটা রিসোর্স। ওকে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমার একটু বলো মেশিন লার্নিং এর। তো তোমার হচ্ছে কি ক্যাগলে অনেক একটা কন্টেস্ট, রাইট? এবং তুমি নিজেও ক্যাগলে অনেক কন্টেস্ট করছো, বেশ ভালো ভালো। তো কেগল কন্টেস্ট নিয়ে আসলে তোমার কমেন্ট কি? মেশিন লার্নিং এটা কি আসলে তোমার জব লাইফে এখনো, যেমন তুমি মেশিন লার্নিং নিয়ে কাজ করো, এখনো কি কোনো হেল্প করে কেগল বা এই জিনিসগুলা? হ্যাঁ, মানে মানে কেবল কম্পিটিশনে অবশ্যই কোনো ডাউন সাইড নেই, প্রথম কথা হচ্ছে এটা, কিন্তু এটা আচ্ছা। অনেক টাইম কনজিউমিং দেন কম্পিটিটিভ প্রোগ্রামিং, কারণ এইগুলা যেহেতু অ্যালগোরিদম গুলা ট্রেন করতে, ইভ্যালুয়েট করতে অনেক টাইম লাগে যেহেতু, সো মানে এই জিনিসগুলা থেকে লার্নিং যে কার্ভটা এটা মাছ মাছ স্লোয়ার আর কি বলা যায়। যেমন হচ্ছে যে এই কম্পিটিশন গুলা চলো 2 মাস ধরে, যে কম্পিটিটিভ প্রোগ্রামিং চলে 2 ঘন্টার কন্টেস্ট। সো দেখা যায় যে এই এই কম্পিটিশন গুলা মাছ স্লোয়ার, কিন্তু ওইগুলা সলিউশনও মাছ ইনোভেটিভ থাকে, মানে তুমি দেখতে পারবা যে মানুষ কি কি উইয়ার্ড জিনিসপত্র ট্রাই করছে। রাইট। আর যতটা মানে একটা এক্সাম্পল দেই, আমি হচ্ছে যে ওই সেন্টিমেন্ট অ্যানালাইসিস টাইপের একটা ইয়ে নিয়ে কম্পিটিশন করছিলাম অনেক আগে। আচ্ছা। ওইটাতে খুবই ভালো র্যাঙ্কিং ছিল আমার, কিন্তু মানে মানুষজন এত এত জিনিস ট্রাই করছে যে মানে আমি তখন মানে আমার মানে র্যাঙ্কিং কত, মানে টপ 20 সামথিং ছিল, কিন্তু আমি ভাবতেছিলাম যে এত মানে ভালো এইটা আসাই মানে মানে একটা মিরাকেলের মতো ছিল আর কি।
সো মানুষজন হচ্ছে যে বিভিন্ন মানে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, যেহেতু মানে তোমার ইংলিশে একটা সেন্টেন্স থাকবে, ওইটার হচ্ছে যে তোমার ইয়ে থাকবে, আউটপুট হচ্ছে তোমার সেন্টিমেন্ট পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, সামথিং লাইক দ্যাট, 2 or 3 লেভেল ছিল। সো মানুষজন কি কি করছে এর কিছু সিম্পল উদাহরণ দিতে গেলে আমরা হচ্ছে মাথায় ফার্স্টে আসবে যে ওইটা যেহেতু একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যালগোরিদম, আলটিমেটলি এলএসটিএম বা হাবিজাবি কিছু একটা টাইপ, এখন অনেক অ্যালগোরিদম আছে, কিন্তু আমি ওই সময়ের কথা বলতেছিলাম, রাইট। ট্রান্সফর্মার তখন এত হয়তো কেউ নেই ব্যাপারটা। হুম হুম হুম। সো মানুষজন কি করতো, ট্রেন অ্যান্ড টেস্ট, তখন হচ্ছে যে মানে যে 10,000 থাকলে 80-80-20, 80-10-10 স্প্লিট টাইপের কিছু একটা করে হচ্ছে যে ট্রেন করতো আর কি, এলএসটিএম এর বিভিন্ন হিডেন লেয়ার টেয়ার অ্যাড করে টোরে ইয়ে করা। এটা হচ্ছে আমার বা অন্যান্য যারা প্রিলিমিনারি লেভেলের ছিলাম তখন, তাদের জন্য হচ্ছে ইনিশিয়াল মানে স্টেপ হচ্ছে ওইটা। রাইট। মানুষজন হচ্ছে দেখা যেত যে যেহেতু দেখতেছে যে ডেটা কম, ডেটা বাড়ানোর জন্য কি কি করলো, ওই সময় কিছু ট্রান্সলেশন মডেলও ছিল যেগুলো এত ভালো না, তারা হচ্ছে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে আবার ব্যাক ট্রান্সলেট করলো ইংলিশে, বাংলায় ট্রান্সলেট করে ধরো একটা জিনিস আমি ইংলিশে ট্রান্সলেট করলাম। সো ট্রান্সলেট করার কারণে অবশ্যই তোমার ইয়ে হবে না, মানে সেন্টিমেন্ট চেঞ্জ হবে না, কিন্তু ইংলিশ ওয়ার্ডিং গুলা একটু চেঞ্জ হবে, যেহেতু তুমি ব্যাক ট্রান্সলেট করতেছো। আমি যদি আমার বাংলা কথাটা ফ্রেঞ্চে ট্রান্সলেট করি, আবার ফ্রেঞ্চ থেকে বাংলায় ট্রান্সলেট করি, দেখবা যে ওয়ার্ড গুলা সেম, কিন্তু আমার যে মেইন কনসেপ্ট বোঝাই চাইতেছে ওইটা অনেকটা সিমিলার। সো এটা করলে যেটা হয়, ডেটার কোয়ান্টিটি অনেক বাইরে যায়, আর ডেটা বাড়লে ওই সময় হচ্ছে যে ডেটা যদি বাড়ে অবশ্যই মানে মোস্ট কেসেসে অ্যালগোরিদম গুলার মানে ভার্সাটিলিটি বাড়ে এবং এগুলার ইয়ে বাড়ে। পারফরমেন্স সো বেটার। এটা হচ্ছে একটা, হ্যাঁ, এটা এরকম ইমপ্রুভমেন্ট মানুষজন করতেছিল। সো এটা যদি তুমি না করো তাহলে দেখা যাবে যে তোমার অ্যালগোরিদম অলমোস্ট মানে মাচ লেস, মানে মাচ ইনফিরিয়র দেন দি আদার ওয়ান্স। তারপর মানুষজন আরো যেটা করছে, দেখা যেত যে মানুষজন বিভিন্ন হাইপার প্যারামিটার দিয়ে বিভিন্ন দিন সাবমিট করতো। তুমি আরেকটা জিনিস দেখবা, এগুলো হচ্ছে যে একই সলিউশন তুমি একটা দিনে তুমি 3 বারে বেশি সাবমিট করতে পারবে না, জাস্ট বিকজ তুমি লিডার বোর্ড সম্বন্ধে যাতে কোনো আইডিয়া না পাও, কারণ লিডার বোর্ডে তোমার মানে তুমি যে মডেল কিভাবে পারফর্ম করতেছে ওইটার উপর বেস করে হচ্ছে তুমি একটা আইডিয়া পাওয়া যাবে যে তোমার মানে ওভারফিটিং কিরকম হচ্ছে আর কি, তুমি কি খুব বেশি মুখস্থ করতেছো কিনা ট্রেনিং অ্যালগোরিদম গুলো। তো মানুষজন কি করতো, বিভিন্ন দিন বিভিন্ন সলিউশন বিভিন্ন হাইপার প্যারামিটার দিয়ে বিভিন্ন মডেল ট্রেন করে সাবমিট করে করে তারা লিডার বোর্ডের যে ইয়ে ছিল, মানে লিডার বোর্ডের কখন মানে তাদের একুরেসি কত ছিল, এইগুলো বিভিন্ন প্লট করতো। প্লট করার পর তারা বুঝতে পারতো যে কি কোন সময় বেশি ওভারফিটিং হচ্ছে, কোন সময় কম ওভারফিটিং হচ্ছে, তো এটার উপর রাইট। বেস করেও তারা একটা মিডিলের দিকের একটা সলিউশন সাবমিট করতো। জাস্ট বিকজ আলটিমেটলি তোমার সলিউশন মানে জাজ হবে একটা একদম টোটালি হেল্ড আউট টেস্ট সেটের মধ্যে, যেটা নিয়ে তোমার কোনো আইডিয়া নেই। সো বেস্ট কেস হচ্ছে যেটা কোনো রকমের ওভারফিট করে নাই, কিন্তু তোমার ট্রেনিং সেটে সবচেয়ে ভালো সলিউশন দেয়। তো সলিউশন। এই টাইপের যে নলেজ গুলা, যে মানুষের ইনপুট চেঞ্জ হতে পারে, যে মানে ইউজার ইনপুট, ইউজার ডেটা, অনেক কিছু চেঞ্জ হতে পারে বিভিন্ন ট্রেন্ডের সাথে, কিন্তু আলটিমেটলি তোমার মডেল হওয়া লাগবে এভার ইভলভিং, কোনো কিছুর উপর খুব বেশি যে মুখস্থ করে ফেলবে বা খুব বেশি যে মানে এই মানে ফাইন টিউনড হয়ে যাবে ওইরকম হইলে হবে না, মানে ওই মডেলেরও চেঞ্জ হওয়া লাগবে। তো এই টাইপের কনসেপ্ট গুলো আসলে মানে ওই টাইপের কম্পিটিশন গুলা থেকে শিখার আছে আর কি। So আমি বলবো যে হ্যাঁ, ওইগুলো অনেক কাজে দিছে আসলে ফিউচারে। Okay. আচ্ছা, আমি এমএল নিয়ে তোমার লাস্ট কোশ্চেন করি। তা এমএল এর হচ্ছে যে দেখা যাচ্ছে যে তোমার রিসার্চ পেপারেরও বেশ ভালো এক্সপিরিয়েন্স আছে। তো মেশিন লার্নিং এর ফিল্ডেই তোমার দেখা যায় রিসার্চ গুলো বেশিরভাগই। তো দেখা যাচ্ছে তুমি একটা পেপার পড়ে একটা আবার কোড ইমপ্লিমেন্ট করা লাগতো, মানে প্র্যাকটিস ইনিশিয়ালি যখন তুমি প্র্যাকটিস করতে ট্রায়াল করতে, রাইট, সিমিলার একটা আর একটা নতুন পেপার করবা। তো এই জিনিসটা নিয়ে আসলে তুমি কিভাবে কাজটা করতে আর কি, ধরো একটা পেপার পড়ছো, এখন এটার আসলে কোডিং নলেজটা তোমার জানা দরকার, রাইট। তো দেখা যাচ্ছে পেপার সুইচ করছো বিভিন্ন জায়গায়, বেশ কিছু বা গিটহাবেও মাঝে মাঝে বেশিরভাগ সময় কোড পাওয়া যেত, কিন্তু পাওয়া গেলেও অনেক সময় দেখা যায় এগুলো আমরা একসাথে মানে ম্যাচ করাটা বেশিরভাগ মানুষের জন্য একটু কমপ্লেক্স হয়ে যেত, যে এটার সাথে এই কোডের কিভাবে ইমপ্লিমেন্টেশন ম্যাচ করবে, রাইট। তো সেই ক্ষেত্রে তোমার আসলে কমেন্টস কি, কেউ যদি কিভাবে করবে, তুমি কিভাবে করতে, অথবা কেউ কিভাবে করা উচিত? হুম। তো এটা হচ্ছে অনেকটা মানে শ্যাডোতে আমি বলবো, কারণ হচ্ছে যে শ্যাডো বলতে এই জিনিসটা আসলে একদম যে মানে একদম ক্লিয়ার ওইরকম কিছু না। ফার্স্ট অফ অল হচ্ছে একদম ফার্স্ট হচ্ছে যে যে পেপারের অরিজিনাল অথর সে যদি কোড পাবলিশ করে, দ্যাটস দ্য বেস্ট কেস। তোমার হচ্ছে ওইখানে যাওয়া উচিত, ওই কোড যা আছে যা কিছু আছে রান করা উচিত, কোনো কিছু যদি রান না করে তোমার ইস্যুস গুলা দেখা উচিত, ক্লোজড ইস্যুস, ওপেন ইস্যুস যা আছে ওইগুলাতে হচ্ছে কিনা। এবং কেউ যদি চায় যে তার কোডের সবকিছু সে পাবলিশ করবে না,
অবশ্যই স্বাভাবিক, অনেক টেকনোলজি হচ্ছে যে ওইটার উপর বেস করে অনেক কোম্পানি তৈরি হচ্ছে, তারা চাবে না যে চ্যাট জিপিটির কোনো কোড নাই বাইরে, মানুষজন বিভিন্ন জিনিস অ্যাজাম্পশন করতেছে, অনেক কিছু লিক হচ্ছে, কিন্তু আলটিমেটলি ইউ ডোন্ট হ্যাভ দ্য কোড। সো তুমি হচ্ছে যে মানে এক্স্যাক্টলি বলতে পারবে না যে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, কিন্তু তুমি যদি চাও যে এক্স্যাক্টলি মানে বোঝার জন্য যে কি কি হইতেছে, তুমি হচ্ছে যে আলটিমেটলি ওইটার সিমিলার বা প্রিভিয়াস ভার্সন যে আছে ওই পেপারগুলো, ইউজুয়ালি দেখা যায় যে পেপারগুলো একটা আপগ্রেড টু দ্য প্রিভিয়াস ওয়ান, ওই পেপারগুলোর উপর বেস করে ওই পেপারগুলো কোড আছে কিনা ওইগুলা দেখতে পারো। সো আলটিমেটলি হচ্ছে যে ওইগুলা থেকে তোমার আইডিয়া নেওয়া লাগবে, বা ওই টাইপের কোডগুলা থেকে তোমার শুরু করা লাগবে, যেইগুলা এভেইলেবল। তারপর হচ্ছে ওইগুলোর উপর বিভিন্ন জিনিসপত্র অ্যাড করতে পারো। ফ্রম স্ক্র্যাচ থেকে করা ইনিশিয়াল প্র্যাকটিসের জন্য ভালো। তুমি মনে করো যে কোনো আইডিয়া নেই একটা ফিল্ডে, একটা জিনিস তুমি শিখতে চাইতেছো, ফ্রম স্ক্র্যাচ থেকে করলাম, এবং ফ্রম স্ক্র্যাচ থেকে করবা ওইটাই যেটার অলরেডি এক্সিস্টিং কিছু একটা আছে, তাইলে তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবা যে তোমার কোড এইরকম পারফর্ম করতেছে, কিন্তু অলরেডি একটা আছে যেটা মাছ বেটার পারফর্ম করতেছে, তুমি অলরেডি জানো ওইটার উপর পেপার আছে, ডিফারেন্সটা কি তোমাদের দুইজনের মধ্যে, ওইখান থেকে শিখলাম। তারপরে যদি তুমি মানে এইগুলো হচ্ছে ইনিশিয়াল ফেজের জন্য, কিন্তু লেটার কেসে যখন তোমার নতুন কোনো রিসার্চ করা লাগবে, আলটিমেটলি গোল এইটাই যে তুমি এমন কিছু একটা বের করবা যেটা অলরেডি নাই। সো তোমার কোনো একটা পেপারে ইমপ্রুভমেন্টের জন্য ওই পেপারের কি অ্যাকচুয়ালি কোড আছে কিনা, যদি না থাকে প্রিভিয়াস কোনটার কোড আছে বা ওইটার থেকে সিমিলার কিছু, ওইগুলা ফার্স্টে রান করা, রেজাল্ট রিপ্রোডিউস করা, এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। রিপ্রোডিউস যদি একবার করতে পারো, তারপর হচ্ছে ওইটার উপর তুমি অনেক এডিশন, তোমার বিভিন্ন টিয়ে করা, ওইটা হচ্ছে করা লাগবে। কিন্তু রিপ্রোডিউসিং এনি অফ দ্য রিসার্চেস দ্যাট ইউ ওয়ান্ট টু আউট পারফর্ম ইজ দ্য ফার্স্ট থিং টু ডু, এন্ড দেন লাইক ইউ ক্যান অ্যাড এনিথিং ইউ ওয়ান্ট। বাহ, এভাবে তো অনেক পেপার করছো এই পর্যন্ত। হ্যাঁ করছি, এই তো মোটামুটি যা পারা যায় আর কি, কিন্তু হ্যাঁ, এমন না যে একদম মানে ওইগুলার উপরেই সবকিছু যে করা হয়েছে এরকম না, তবে হ্যাঁ মানে যতদূর পারছি হ্যাঁ করা গেছে আর কি। এই বেশ ভালো। আচ্ছা, এখন তুমি তো দেখা যাচ্ছে যে বাইরের দেশে মাস্টার্সও করছো, রাইট? তো হায়ার স্টাডি, তো তোমার হায়ার স্টাডির প্ল্যান গুলা কি একটু সামারাইজ করতে পারো, যে তুমি আসলে কখন থেকে হায়ার স্টাডির কথা চিন্তা করছো এবং কিভাবে তুমি অ্যাপ্লাই করছো, এই জিনিসগুলো একটু শর্টে যদি আগে বলো। হ্যাঁ, তো হায়ার স্টাডির কথা বলতে গেলে আসলে ইনিশিয়ালি আমার জবের 2 ইয়ার যে জব ছিল ওইটাও চলে আসবে। সো আমি 2019-এ পাশ করার পর এপ্রিলের দিকে আমি হচ্ছে জয়েন করি রিফ সিস্টেমসে। ওইখানে হচ্ছে যে মেশিন লার্নিং রিলেটেড কিছু কাজকর্ম করছি, তারপর হচ্ছে যে আহ, মানে প্রাইভেট সেক্টরে আরো কিছু কাজকর্ম দেখার সুযোগ হয়েছে। এরপর হচ্ছে আমার মনে হইতেছিল যে আসলে মানে দেশে অপরচুনিটি আমার মনে হচ্ছিল যে বাইরের উম, আশেপাশের কান্ট্রিগুলোর তুলনায় কম। যেমন ইন্ডিয়াতে দেখতে গেলে অনেক ফ্যাং কোম্পানি আছে যারা হচ্ছে মানুষজনদের হায়ার করে, তারপর হচ্ছে তাদের অপশন থাকে ইউএসএ বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে চলে যাওয়ার। আমার বিগ টেকে জব করার ইচ্ছা ছিল অনেক, কিন্তু আবার একই সাথে ইউরোপ বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলায় যাওয়ারও এত ইচ্ছা ছিল না। সো আমি ফার্স্ট থেকে ট্রাই করছিলাম যে কিভাবে আমেরিকা বা এই টাইপের কান্ট্রিগুলো আসা যায় যেগুলোতে আসলে কোম্পানিগুলো হেডকোয়ার্টার আছে, বা মানে আমার অনেক রিলেটিভও আছে এখানে। সো এটাও একটা টার্গেট ছিল আর কি, যে গেলে ওইখানে যাওয়া লাগবে। সো দেখা গেল যে এখানে ডিরেক্টলি মানুষজনদের নেওয়া বন্ধ করে দিছে। এক সময় নিত, আমি আমি শুনছি যে আমেরিকা থেকে বাংলাদেশের মানুষজন মানে বিগ টেকে আসতো, অনেক সিনিয়র মানুষজন আসছে, ওনাদের সাথে আমি কথাবার্তা বলছি। তারপর তারা বলতেছিল বেস্ট কেস হচ্ছে যে এখানে পড়াশোনা করে তারপর হচ্ছে যাওয়া আর কি। So আমার এক সময় মাস্টার্স করার ওই সময় থেকে ইচ্ছা ছিল মাস্টার্স বা পিএইচডি করার, আমি বুয়েটে ভর্তি হয়েছিলাম মাস্টার্সে, কিন্তু আসলে আলটিমেটলি জব টপ করে আর কমপ্লিট করা হয় নাই। তো আলটিমেটলি দেখা গেছে যে আমার এইটাই টার্গেট ছিল যে আমি এখানে হায়ার স্টাডিজ করে আমার জব নেয়া, একদম হায়ার স্টাডিজ, আমার যে মাস্টার্স ডিগ্রি লাগবে বা আমার পিএইচডি ডক্টর আসা লাগবে আমার নামের আগে, এটা মেইনলি আমার টার্গেট ছিল না। টার্গেট ছিল হচ্ছে যে ওইটা করে আমি জবে ঢুকবো আর কি। সো মাস্টার্সের ফান্ডিং পাওয়া ডিফিকাল্ট এইখানে আমেরিকাতে আর কি, ইউজুয়ালি জাস্ট বিকজ মানে আমেরিকায় যদি আমি ইউএস এর কনটেক্সটেই বলি, মানুষজনদের আসার মেইন মানে ফান্ড দিয়ে যে তোমাকে আনবে, এটা হুম। মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে রিসার্চে কন্ট্রিবিউট করতে পারো ইউনিভার্সিটি গুলো। রাইট। মাস্টার্স এর ক্ষেত্রে রিসার্চ, যেহেতু মাস্টার্স মাত্র 2 ইয়ার্স এর, রিসার্চে কন্ট্রিবিউট করার সুযোগ আসলে অনেক কম। 2 ইয়ার্স এর মধ্যে নিজে কোর্সেই করবা কি আর রিসার্চে কি করবা, রিসার্চের জন্য একটা ভালো অ্যামাউন্টে টাইম লাগে। তো পিএইচডি তে দেখা যায় যে ফান্ডিং বেশি দেয় মানুষজনদের, মাস্টার্সেও আছে, ফান্ডিং নাই যে এরকম না, তবে কম। তো আমি এত টিয়ে না করে আমি পিএইচডির জন্য ওই জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি আর কি। সো প্রিপারেশনের ফেজ গুলা বলতে গেলে এইখানে হচ্ছে যে প্রিপারেশন হচ্ছে পুরো একটা প্যাকেজ বলা যায় আর কি। প্যাকেজ মানে হচ্ছে যে জাস্ট সিজিপিএ, জাস্ট লেটার অফ
রেকমেন্ডেশন, স্টেটমেন্ট অফ পারপাস, এইগুলো হচ্ছে মেইন না আর কি। যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি মেইন না, মেইন হচ্ছে ওভারঅল প্যাকেজ। তোমার যদি সবকিছু ভালো হয়, সবকিছু টপ নচ হয়, তাহলে তুমি টার্গেট করতে পারো মানে একদম মানে টপ কিছুতে, ইউসি বার্কলি, এমআইটি, এইগুলাতে যাওয়া। কিন্তু কোনো একটা কিছু যদি খারাপ হয়, এর মানে এই না যে তুমি হচ্ছে যে মানে একদম মানে তোমাকে কেউ নিবে না, এরকম না। মানে তুমি তোমার প্রোফাইলটা যত বেশি মানে ইয়ে করতে পারবা, সেল করতে পারবা। প্রথম কথা হচ্ছে এটা, তোমার প্রোফাইলে রাইট। যে আমার এই জিনিস খারাপ আছে, ওই জিনিস ভালো, এই জন্য আমি এই করছি, ওইটা করলে হচ্ছে যে ফান্ডিং এর চান্স অনেক বেশি। সো কি কি লাগে ওইগুলা বলতে গেলে আসলে বিশাল লিস্ট। আমি যদ্দূর মনে পড়ে ওইগুলা যদি বলি, জিআরই তোফেল লাগবে। জিআরই মানে এক্সাম যেটা জিআরই হচ্ছে অনেক জায়গায় কোভিড এর পর বাদ দেওয়া শুরু করছে। সো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কোন কোন ইউনিভার্সিটির পর, বাট মোস্ট কেসেসে জিআরই লাগে। অনেক কেসে আমি স্টিল দেখছি, আবার কিছু ইউনিভার্সিটিতে না নিলেও এখন আবার নিচ্ছে, সো এটা আবার দেখা লাগবে। জিআরই তোফেল এইগুলাতে একটা ডিসেন্ট স্কোর লাগবে, যত ভালো তত বেটার। তোফেলের ক্ষেত্রে স্পিকিং স্পিকিং তোফেল বা আইল যাই আছে, ওইটার ক্ষেত্রে স্পিকিং এর যে ইয়েটা, ওইটা একটু ইম্পর্টেন্ট দেখছি, যেহেতু তোমার ফান্ডিং এর ক্ষেত্রে টিএ বা আর এইগুলা দিবে, কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। জিআরইর ক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ারিং এ গেলে ইংলিশেরটা এত বেশি ইম্পর্টেন্স ধরে না, কিন্তু ইংলিশেরটা, ম্যাথেরটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ম্যাথে কোনোভাবেই তোমার ইয়ে করা যাবে না, যাবে ওই না। মানে হ্যাঁ। তো ওইগুলো হচ্ছে মেইনলি থ্রেশহোল্ড। কোম্পানি এই ইউনিভার্সিটি গুলা থ্রেশহোল্ড থাকে যে এত বেশি হইলেই তুমি হচ্ছে যে মানে তোমাকে অ্যাটলিস্ট ডাকবে তারা। কিন্তু থ্রেশহোল্ড ক্রস করার মানে এই না যে তোমার মাস্ট ডাকবে, কিন্তু থ্রেশহোল্ডের যত বেশি থাকা যায় ততই বেটার। তারপরে যেটা থাকে এটা হচ্ছে মানে এসওপি লাগবে একটা, তোমার স্টেটমেন্ট অফ পারপাস, যেটা হচ্ছে যে তুমি কি জন্য পিএইচডি করতে চাচ্ছ বেসিক্যালি। এমন না যে হ্যাঁ আমি এই যে আমার যে মেইন মোটিভেশন ছিল যে জব নিব, ওই জন্য আমার কিছু একটা ডিগ্রি করা লাগবে, এটা যদি আমি বলি আমি কোনো জায়গায় অ্যাকসেপ্টেড হইতাম না। তাইলে কি, আমার রিসার্চ তো আমি কিছু হইলেও করছি, আমার ওইগুলার মোটিভেশন কি ছিল আমি হচ্ছে ওইটা ওইটা বলছি আর কি, যে মানে কি কি আমি রিসার্চ করছি। এইখানে মেইনলি আমি তিনটা রিসার্চ এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম আমার এসওপি তে। ইনিশিয়ালি এসওপি স্ট্রাকচারটা ছিল মানে ইউজুয়ালি এরকম হয় যে আমি এই পড়াশোনা করছি, আমার এই পড়াশোনা মানে একটা কোহেরেন্ট ইয়ে থাকা লাগবে, ট্রানজিশন, যে আমি ওইটা থেকে আমার মনে হয়েছে যে আমার এই রিসার্চটা করা উচিত। যেমন আমি আমার ইনিশিয়াল যে আমি মেশিন লার্নিং এ কাজকর্ম করা শুরু করি, ওই মোটিভেশনটা খুবই জেনুইন ছিল, ওইটা আমি এক্সপ্লেন করছি। তারপর হচ্ছে যে আমার আন্ডারগ্রেডে অলরেডি কিছু রিসার্চ ছিল, মানে স্যামসাং রিসার্চের সাথে বুয়েটে আমি আরএ হিসাবে ছিলাম অনেকদিন। তো ওই রিসার্চ গুলো আমি কি জন্য করছি, ওইগুলোর মধ্যে আমার কি কি ইমপ্রুভমেন্ট অ্যাড করতে পারছি বিকজ অফ মাই প্রিভিয়াস নলেজেস, ওই সবগুলো আমি এখানে অ্যাড করছি। অ্যাড করার পর হচ্ছে মানে ওইভাবে কোহেরেন্ট একটা স্টেটমেন্ট অফ পারপাস লাগে। রাইট। আলটিমেটলি এসওপি লেখার পর দেখা গেছে যে মানুষজন মানে সাজেশন যত নেওয়া যায় তত বেটার, কারণ মানে আমি একটা জিনিস লিখছি, দেখা গেছে যে ওইটার মধ্যে অনেক ভুল আছে কিন্তু আমি পাইতেছি না। সো মানুষজন যদি ওইটার উপর সাজেস্ট করে যে এইটা এটা চেঞ্জ করা যাইতে পারে, তো ওই টাইপের আর কি, যত বেশি বাইরের মানুষজনের থেকে রিভিউ নেওয়া যায় ওইটা হচ্ছে তত খুবই বেটার। ইম্পর্টেন্ট। হ্যাঁ। তো এসওপির পরে হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন ছিল, মানে ইউজুয়ালি 3টা বা 4টা লাগে। ওইগুলো ইউজুয়ালি নেওয়া ভালো তাদের থেকে যাদের সাথে তোমার একটা পার্সোনাল কানেকশন আছে। পার্সোনাল কানেকশন বলতে আমি বুঝাচ্ছি যে আমি জাস্ট ওর কোর্স করছি, ওই প্রফেসরের একটা কোর্স করলাম, এরকম না। যে ওনার সাথে তুমি একটা কাজ করছো যেটার জন্য উনি তোমাকে জানে। জানেন। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে তোমার মানে তোমাকে জাস্ট একটা জেনারেল স্টুডেন্ট হিসেবে না, সে এ পাইছিল, সে মাইনাস পাইছিল, এরকম হিসেবে না। তুমি কিভাবে চিন্তা করো, কিভাবে একটা ফিডব্যাক তোমাকে দেওয়ার পর তুমি কি একটা সলিউশন নিয়ে আসছো, ওইটা যাতে সে জানে। ওনারা হচ্ছে যে যেহেতু প্রফেসররা অনেক স্টুডেন্টদের সাথে কাজ করে, সো এটা তোমার সবার সাথে হবে না, কিন্তু যাদের সাথে হবে তোমার লেটার অফ রেকমেন্ডেশন তাদের থেকে নেওয়া বেটার। কারণ ওইটা তারা পড়ে দেখে যে মানে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলা, তারা দেখবে যে তাকে আমি এই ফিডব্যাক দিছিলাম, তারপর সে হচ্ছে এই সলিউশনটা আমাকে দিছে। সো ওইটা কতটুকু জেনুইন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো এলওআর এসওপি, তারপর সিভিতে ইউজুয়ালি মানে সিভি লেখার বিভিন্ন স্ট্রাকচার আছে, সিভিটাও লাগে। সিভিতে হচ্ছে তুমি কি কি কাজ করছো ওইগুলো এক্সপ্লেন করবা, কি কি রিসার্চ ছিল। আর একদম সবকিছু এক্সপ্লেন করার দরকার নাই, মানে সিভিটা এরকম হওয়া উচিত যে মানুষজন একটু পরেই যাতে বুঝতে পারে তুমি কি কি করছো। যেমন আমি যদি এখন আমার সিভিতে লিখি যে আমি পাইথন আর C++ পারি, এটা হচ্ছে যে পুরা ওয়েস্ট অফ স্পেস হবে, কারণ এইগুলো আসলে লিখার কিছু না। আমি যেহেতু পিএইচডি তে অ্যাপ্লাই করতেছি, মানুষজন এক্সপেক্ট করে কম্পিউটার সায়েন্সের একজন গ্রাজুয়েট যে এইগুলো পারবে। সো আমি যদি এক্সপ্লেন করি যে আমার রিসার্চ এটা এটা ছিল, আমি এইভাবে ইমপ্রুভমেন্ট
এইটুকু করছি। সো এটা যদি লিখি আমি, বাকি মানে এটার ব্যাকএন্ডে যা যা ছিল ওইগুলো মানুষ ধরেই নিয়ে যায়, এইগুলা মানুষ পারে। সো তোমার সিভির টার্গেট থাকবে যে কত কম সময়ে কত কম স্পেসে তুমি হচ্ছে যে মানুষজনকে বুঝাইতে পারো। যেহেতু এভারেজে 6 to 10 seconds লাগে, মানুষজন বলে আর কি যে একটা সিভি দেখে, হয়তো গ্রাজুয়েট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সিভিটা মানে আর একটু মনোযোগ দিয়ে দেখা হয়, বাট স্টিল দ্যাট রুল স্টিল অ্যাপ্লাইজ। সো ওইটা করার পর তোমার মানে হ্যাঁ সিভি থাকা লাগবে। এরপরে হচ্ছে যে এই তো মানে এইগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন প্যাকেজ আর কি। মাঝখানে কিছু কভার লেটার, আরো কিছু মানে এই আরো কিছু স্টেটমেন্ট লিখা লাগে, ওইগুলো তোমার লিখা লাগবে আলটিমেটলি। ফার্স্ট ভার্সন তো এখন অনেক বেটার হওয়ার চান্স আছে, যেহেতু চ্যাট জিপিটি টাইপ অন্যান্য ইয়েগুলো আছে, ওইগুলার মানে হেল্প নেওয়া যায়। কিন্তু আলটিমেটলি তোমার হচ্ছে যে মানে নিজস্ব যে নিজস্ব। জেনুইন যেগুলো আছে ওইগুলো তোমার অ্যাড করা লাগবে, কারণ মানে ওই চ্যাট জিপিটি থেকে কিছু আসলে ওইটা হবে খুবই জেনেরিক। মিলিয়ন্স অফ মানে পিপল এর আলটিমেট মানে এভারেজ হবে ওই চ্যাট জিপিটি যা লিখে দেয়, কিন্তু ওইটা দিয়ে তোমার প্ল্যাগারিজমেও ধরা পড়বে আবার। ভালো কিছু, হ্যাঁ প্লেগারিজমে ধরা পড়বে, কিন্তু আলটিমেটলি প্লেগারিজমে ধরা না পড়লে ওইটা বেশি দূর যাবে না। ফার্স্ট বেশ হয়ে ভার্সনে যাবে তোমার না। গ্রামাটিক্যাল মিস্টেক বা যা কিছু আছে ওইগুলোর জন্য চ্যাট জিপিটি ইউজ করতে পারো, আলটিমেটলি রাইট, তোমার স্পেসিফিক জিনিসপত্র ইউজ করা লাগবে টু স্ট্যান্ড আউট। রাইট, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, এইখানে আমি যদি আবার বলি, তুমি আসলে দেখা যাচ্ছে যে প্রফেসর চুজ করছো, রাইট, যে ইমেল করার জন্য, ফান্ডিং এর জন্য। সো প্রফেসরদেরকে কিভাবে চুজ করছো আর কি, আর কিভাবে ইমেইলিং করছো তাদেরকে? হ্যাঁ এইটা একটা ভালো, হ্যাঁ এটা আমি মিস করে গেছি। প্রফেসরদের ইমেল করা এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রফেসর বের করা লাগবে কাদের সাথে তোমার কাজ মিলতেছে, কাদের সাথে তুমি যাইতে ইন্টারেস্টেড। আমি যেটা করছিলাম এটা হচ্ছে যে সিএস র্যাঙ্কিং নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো আমি যাইতে চাই ওইগুলার লিস্ট যারা আছে, ওইখানে প্রফেসরদের লিস্ট আছে, ওইখানে গিয়ে আমি প্রফেসরদের মেল টেল করছি আর কি। বেসিকলি যদি দেখছি যে তাদের সাথে আমার রিসার্চের মিল আছে ভালো। কিন্তু যেটা করা উচিত আসলে মানে ইউনিভার্সিটি দেখে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আসলে প্রফেসরদের বের করা উচিত, ওই 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 সিএস র্যাঙ্কিং এর ওয়েবসাইট না দেখে আর কি। কারণ ইউনিভার্সিটি দেখা যায় নতুন প্রফেসর রেগুলারলি অ্যাড হচ্ছে, উইনের ফ্যাকাল্টি ওইটা একটু টাইম কনজিউমিং বেশি, ফ্যাকাল্টিও বেশি থাকে, অনেক প্রফেসর থাকে, অনেক ওনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা কি কাজ করতেছে ওইগুলোর উপর বেস করে ফিল্টারিংও করা যায়। সো ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলাই গিয়ে তারপর তোমার স্পেসিফিক সাবজেক্টে কাদের কি কি কাজ করতে চাও, ওই আন্ডারে যারা কাজ করছে তাদের এখানে ওই প্রফেসরদের শর্ট লিস্ট করা উচিত। ফার্স্ট অফ অল হচ্ছে এটা। আর মেইল দেওয়ার ক্ষেত্রে যেটা করা লাগবে এটা হচ্ছে যে প্রফেসরদের অনেকে এটা করে দেখছি আমি, প্রফেসরদের কি কি কাজ ভালো লাগছে ওইগুলা বলা শুরু করে, যে আপনার এই কাজ অনেক ভালো লাগছে, ওই কাজ আমি মানে আমার অনেক ইন্সপায়ারিং লাগছে, এই টাইপের কিছু ওয়ার্ড ইউজ করে আর কি, যে বিশেষণ, তার কাজ লাগছে এটা বিশেষণ, জাস্ট এটাই। তো এটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ওয়েজ টু লাইক মেইল প্রফেসরস, কারণ হচ্ছে যে প্রফেসরদের কাজ ভালো লাগছে যে ওইটা তোমার বলার কিছু নাই, তুমি একজন স্টুডেন্ট, প্রফেসরের সব কাজই তোমার ভালো লাগা উচিত, কারণ সে আসলে মানে নাইলে পাবলিশই হইতো না। প্রফেসরের কাজ যদি তার থেকেও ভালো কেউ এটা মানে এপ্রুভ না করতো তাহলে ভালোই হইতো না। সো ওইটা আসলে বলার কোনো কিছু নাই। আলটিমেটলি বলা লাগবে প্রফেসরের কাজের থেকে তুমি কি কি ওইটার সাথে মানে অ্যাড করার নলেজ রাখো, বা তুমি সিমিলার কি কি কাজ করছো যেগুলো হচ্ছে যে তোমার মানে মনে হয়েছে বেটার। যেমন একটা ভালো ওয়ে হচ্ছে যে যেমন প্রফেসরের মানে একজন প্রফেসর তোমার পছন্দ হয়েছে, তার হচ্ছে 2-3টা কাজ বের করো যেগুলাতে তুমি কাজ করতে আগ্রহী। তারপর লিখতে পারো যে হচ্ছে যে 1-2 লাইন যে এই কাজের সাথে এই জিনিসটা অ্যাড করা যায়, এই ট্রিক অ্যাড করলে এটা ইমপ্রুভমেন্ট এরকম হইতে পারে, যেটা আমি ট্রাই করে দেখতে পারি, অথবা আমি অলরেডি সিমিলার কিছু একটা করছি যেটা তোমারটার এই ভেরিয়েশন। হুম। সো আলটিমেট ফোকাস থাকা উচিত যে তুমি কি কি কন্ট্রিবিউট করতে পারো বা তুমি সিমিলার কি কি কাজ করছো, এইটা এইটা মেইন ফোকাস থাকা লাগবে। পারলে সাইটেশন টাইটেশন দিয়ে যে এই টাইপের কাজ হয়েছে বা এইগুলা করতে চাই, ওইটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ আর কি আমার মনে হয় মেইল দেওয়ার ক্ষেত্রে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, সেই ক্ষেত্রে ধরো প্রফেসরদের ওই জিনিসগুলো পড়িয়ে দেয়া তো অনেক টাইম কনজিউমিং, রাইট? তো যদি হ্যাঁ কারো দেখা যাচ্ছে যে টাইম বেশি লাগে বা বের করতে, বা অনেকের প্রোফাইল, অনেকে দেখা যাচ্ছে প্রোফাইল অনুসারে অনেক বেশি ইমেল করা লাগতে পারে, রাইট? সিনারিও তো এক একজনের এক এক রকম। তো ওই সব কেসে আসলে কি করা উচিত? সব সময় কি এভাবে মেইলিং এর ইমেল, সরি, প্রফেসরদের পেপার পড়ে এভাবে সামারাইজ করে বা কোনো কিছু ম্যাচ করাই লাগবে, নাকি জেনেরিক কোনো ইমেল পাঠাইলেও কোনো সুবিধা অসুবিধা আছে? হ্যাঁ এটার আসলে দুইটাই বলে মানুষজন। জেনেরিক অনেকে বলে যে প্রত্যেক দিনে 50টা করে ইমেল করতেছে অনেকে, আবার অনেকে আছে প্রত্যেক দিনে একটা করে ইমেল করতেছে। রাইট। তো এই ক্ষেত্রে এখন মানে মাস অ্যাপ্লিকেশন যেটা এটা আসলে আমি প্রিফার করি না, কারণ হচ্ছে যে মানে এটা আসলে সাকসেস রেট খুবই কম, আর তুমি হচ্ছে যে ওইটা করে খুব দ্রুতই ফ্রাস্ট্রেশনে পড়ে যাওয়া, যে 50টা ইমেল করলাম একটা রিপ্লাই আসলো না, ঘটনা কি।
এরকমও আছে মানুষজন যে 10টা ইমেল করছে, এর মধ্যে 7টা থেকে 8টাই রিপ্লাই আসছে, মানে 80 to 90% সাকসেস রেট। সো আমার মনে হয় মানে খুঁজে যেই একমাত্র একদম যে প্রফেসরদের সাথে মিল বা প্রফেসরদের সাথে কাজে তোমার একদম অনেক মিল আছে, এই টাইপের প্রফেসরদের খুঁজে বের করে তারপর তাদের একটা মানে মেথডিক্যালি লিখে একটা ইমেল দেয়া, এটা মাচ মাচ বেটার একদম আচ্ছা, স্প্যাম করার থেকে, যে প্রফেসরদের রাইট, ইয়ে করা আর রাইট। কি। তো আচ্ছা, ওইটাই মানে আমি বলবো আর কি। হ্যাঁ right. আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস, যাদের হচ্ছে ধরো কাজের পরিমাণ অল্প, ধরো হচ্ছে তার হয়তো দেখা যাচ্ছে যে ওয়ান সাইডেড ভালো, ধরো ফর এক্সাম্পল তার সিজিপিএ ভালো অথবা তার জের স্কোর ভালো, কিন্তু দেখা যায় সে যেই টপিকে যাইতে চাচ্ছে সেই টপিকে তার কাজ খুব বেশি নাই বা রিসার্চ পেপারও তেমন একটা নাই। তো তারা, বা রিসার্চ পেপার নাই ধরে নিলাম, তো তারা আসলে কি করা উচিত? তাদেরও তো ফান্ডিং এর জন্য কিভাবে হেল্প পাবে বা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওইটাই ওইটাই কমন সিনারিও, আসলে ওইটাই বেশি হওয়া উচিত, ওইটাই বেশি হবে, এটাই স্বাভাবিক যে আমার মানে কাজ নাই অলরেডি কিন্তু আমি পিএইচডি করতে চাই। সো আন্ডারগ্রেডে সবার যে পেপার থাকবে ওইটা মানে প্রফেসররা এক্সপেক্ট করে না। পেপার থাকলে ভালো, কিন্তু না থাকলেই যে রিজেক্টেড এরকম না, যেটা করা লাগবে এরকম বললাম যে আগে মেইলে যে কি কি করতে চাও নিজে, যে ওর পেপার পড়ে তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার প্লাস পয়েন্ট, যে হ্যাঁ তার কাজ তুমি অলরেডি বুঝো। সেকেন্ড হচ্ছে ওর কাজের উপর তুমি কি কি ইমপ্রুভমেন্ট আনতে পারো, তোমার কি কি নতুন আইডিয়া আছে, তুমি কি কি কাজ অলরেডি এক্স্যাক্টলি পেপার না করলো তুমি প্রজেক্টে কি কাজ করছো বা কি কি অ্যালগোরিদম জানো যেগুলা তার পেপারের উপর অ্যাপ্লাই করলে বেটার কিছু হইতে পারে। যে এই যে তোমার আইডিয়া গুলা ক্রিয়েটিভ কিছু সাজেশন, যে তুমি অলরেডি কিছু জিনিসপত্র জানো, তার পেপার পড়ে ওইটাও বুঝছো, অনেকগুলা পেপার পড়ছো, তার মধ্যে এই 3টা পেপার তুমি সাজেস্ট করছো যেগুলা তুমি বুঝে তোমার কাজ পছন্দ হয়েছে, ওইটাও অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার নতুন কিছু সাজেস্ট করা। সো এই সবগুলো হচ্ছে তোমার জন্য হিউজ প্লাস পয়েন্ট, যেখানে একটা জেনেরিক ইমেল লিখলে দেখা যেত যে তুমি বুঝাবেই নেই যে তুমি এক্স্যাক্টলি কি কি তার পেপার পড়ছো বা কি করছো, এগুলা মাচ মোর লাইকলি টু বি ইগনোর্ড। সো এই আর কি। সো মেথডিক্যালি লিখলে আমার মনে হয় যে বেটার চান্স। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন বলো যে ইন্টারন্যাশনাল জব মার্কেট নিয়ে একটু যদি সামারাইজ করো, যে আসলে তুমি তো দেখা যায় ইন্টারন্যাশনাল জব মার্কেটে বেশ কয়েক মাস ধরে কাজ করতেছো। সো তোমার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয় বর্তমানে আসলে ইন্টারন্যাশনাল জব মার্কেট কেমন, বা কেউ যদি আসলে বাংলাদেশ থেকে এভাবে হায়ার স্টাডি প্রোগ্রাম থেকে সে আসলে অ্যাকচুয়াল মোটিভ থাকবে যে না আমি জব করব বা এরকম শিফট করব, সেটার জন্য আসলে কিভাবে প্রসেসটা হওয়া উচিত? ইন্টারন্যাশনাল জব মার্কেট আমি যখন যেই ইয়ে নিয়ে শুরু করছিলাম, যে জব মার্কেট আসলে খুবই ইয়ে ছিল, বুমিং ছিল, সবকিছু বাড়তেছিল কোভিড এর টাইমটায়, এরকম না আসলে। সো জব মার্কেট দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এখন মানে আগের থেকে মাছ মাছ ওয়ার্স, আগের থেকে ভালো না। এবং এটা জাস্ট আমেরিকাতে যে এরকম না, অন্যান্য সব ক্ষেত্রেই আমেরিকাতে মানে আমেরিকার থেকে অন্যান্য জায়গায় আরো খারাপ, কিন্তু আমেরিকাতে একটু মানে একটু বেটার, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আগের 2 বছর আগে থেকে এখন সিচুয়েশন মাছ ওয়ার্স। সো ফার্স্ট অফ অল হচ্ছে ওইটা, কারণ হচ্ছে মানে বিভিন্ন অন্যান্য কিন্তু তোমার ইকোনমিক কথা শুনে তো ভয় পাবো, হ্যাঁ সবাই তো বলবে তাহলে হ্যাঁ আমরা আর হ্যাঁ যে আমেরিকা যাব না, আমেরিকায় জব নাই যেহেতু। ইকোনমিক ফ্যাক্টর আছে, হ্যাঁ। তো অনেক ইকোনমিক ফ্যাক্টর আছে ওইগুলাতে, কিন্তু মেইন ইয়ে হচ্ছে যে সফটওয়্যার কোম্পানিগুলো দেখছে অলরেডি যে মানে অনেক কম ইঞ্জিনিয়ার দিয়ে আসলে প্রিভিয়াস কাজকর্মগুলা করানো যাচ্ছে। এবং এখন দেখা যায় যে যেহেতু অনেক এআই টুল আছে, সফটওয়্যার অটোমেশন টাইপের যে কাজগুলো আছে ওইগুলো হচ্ছে যে দেখা যায় যে মানে অনেক কিছুই কম সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে অনেক বেশি কাজকর্ম করানো যাচ্ছে। রাইট। সো এটার মানে এই না যে নতুন জব নাই, কিন্তু ফিল্ড হচ্ছে মাচ মোর ফিয়ার্স, যেহেতু একজন ইঞ্জিনিয়ারই অনেক কিছু করে ফেলতে পারতেছে, যেমন আমাদের টিমে মানুষজন খুবই কম দেখা যায়। তো কিন্তু এরপরে দেখা গেছে যে আমি একাই হচ্ছে মেশিন লার্নিং এর মানে ব্যাকএন্ডের ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে সিআইসিডি পাইপলাইন হাবিজাবি মেশিন মডেল ট্রেন করা, ডেপ্লয়মেন্ট কিভাবে জিপিইউ ম্যানেজ করা লাগে হাবিজাবি অনেক কিছু আমি একাই 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 করতেছি। করতে। তো হ্যাঁ, তো অনেক কিছুই হচ্ছে যে মানে এর জন্য কি করা লাগবে, তোমার একই সাথে তোমার গ্রাউন্ড আপ ইমপ্লিমেন্টেশনের নলেজ থেকে শুরু করে তোমার একটা সিস্টেম কিভাবে ডিজাইন করা লাগে, কিভাবে ম্যানেজ করা লাগে, মনিটরিং সিস্টেম কি কি আছে, কোনো কিছু ফেল করলে কোন জায়গা থেকে ফেল করতেছে, আলটিমেটলি তোমার মাল্টিপল সার্ভারে একটা জিনিস স্কেল করতে হলে কি কি ডেভেলপার টুল লাগতেছে, কিভাবে এনজিএনএক্স বা হাবিজাবি এই লোড ব্যালেন্সিং করা লাগতেছে, এই টাইপের জিনিসপত্রগুলো তোমার জানা লাগতেছে। সো মানে একই সাথে নলেজ এখন তোমার যেরকম অনেক কাছে, মানে অনেক কিছু চাইলেই তুমি শিখে ফেলতে পারতেছো, ওই রকম জিনিসটা আনএক্সপেক্টেড, যে যে এই নলেজ বা অন্যান্য সিস্টেম ডিজাইন কনসেপ্ট এইগুলো যদি তুমি না জানো, তুমি জুনিয়র হিসেবে দেখা যায় গেছে যে আরেক 2 বছর পরে আসলে ইয়ে পাবার। সো সবচেয়ে মানে জব ফিল্ড একটু মানে একটু না ভালোই ডাইভার্স। কম্পিটিটিভ।
হ্যাঁ হ্যাঁ। কম্পিটিটিভ হওয়ার কারণে যেই প্রবলেমটা হয়েছে, তোমার অনেক কিছু আসলে এক্সপেক্টেড অফ ইউ, a lot more things is expected from you than it was like 2 years ago. 2 বছর আগে তুমি জাস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং করছো, কখনো তুমি লিড করে কিছু প্রবলেম সলভ করতো, এটা বললেই হয়তো তুমি ইন্টারভিউ পাইছো। এখন আর পাবা না। আগে হয়তো অনেক ইজিলি তুমি মানে সিস্টেম ডিজাইনের ইন্টারভিউ ছাড়াই হচ্ছে দেখা গেছে তুমি জুনিয়র পজিশনেও ঢুকে যেতে পারতেছো। আমার মনে হয় না এখন আসলে ওইগুলা হবে, মানে আমার মনে হয় না, যেহেতু আমি জুনিয়র পজিশনে আর ইন্টারভিউ দিই না, আমি জানি না, কিন্তু এখনের পজিশন গুলা একটু বেশি কম্পিটিটিভ আর কি। এর মানে এই না যে কখনো জব, মানে জব পাওয়া মানে মাচ মোর ডিফিকাল্ট, যে জব পাওয়াই না এরকম না, কিন্তু নলেজ আরো বেশি লাগবে, যেটা 2 বছর আগে ওইরকম লাগতো না। সো আরো বেশি জানা লাগবে, এবং জানা যেহেতু ইজি, সো ওইটা তোমার থেকে এক্সপেক্ট করে আর কি মানুষজন, এই আর কি। রাইট রাইট। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল যে জব মার্কেট গুলোতে তোমার তো ধরো এখন মেশিন লার্নিং নিয়ে কাজ করো, রাইট? সো হুম। এই মেশিন লার্নিং নিয়ে তোমার হচ্ছে গিয়া যে কোন ধরনের মানে কোশ্চেন, তোমার যে ইন্টারভিউ হয়েছে আর কি, ওইখানে কোন ধরনের কোশ্চেন গুলোকে তারা ফোকাস করছে, তারা কি সিপি বা শুধু মেশিন লার্নিং নাকি কম্বাইন্ড প্রশ্ন, মানে আচ্ছা। ইন্টারভিউর ইয়েগুলা আর কি, স্টেপ গুলা, যে তোমার হ্যাঁ, স্টার্ট আপের ক্ষেত্রে বা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে? হ্যাঁ, আমি যে কয়েকটাতে ইন্টারভিউ দিছি অলরেডি, সো অনেকটা সিমিলার ছিল। এখন হচ্ছে যে মানুষজন আগে যেটা এক্সপেক্ট করতেছে, জাস্ট লিড কোড টাইপের প্রবলেমের 4টা 5টা ইন্টারভিউ আর একটা বিহেভিয়ারাল, ওইটা হইলেই হচ্ছে যে মানুষজনের হয়ে যেত আর কি ইন্টারভিউ। এখন হচ্ছে আর এরকম না জিনিসটা। এখন আমি যে ইন্টারভিউ গুলো দিচ্ছি এইগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে এই যে প্রবলেম সলভিং টাইপের একটা রাইট দুটো রাইট। ইন্টারভিউ হবে, অবশ্যই থাকবে। প্রিলিমিনারি দেখা যায় গেছে যে যদি তোমার অলরেডি একটা ইয়ে হয়ে যায়, যে একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইন্টারভিউ, বা ওই যে মানে কোডিং কোয়েশ্চেন টাইপের যেগুলা থাকে, যেগুলা জাস্ট ওয়েবসাইটে যে তুমি সলভ করবা, এইগুলো হইলে দেখা গেছে যে অন সাইটে কোডিং প্রবলেম দেখা গেছে যে একটা বা দুইটা দিবে। এরপরেই মেইনলি থাকে ওরা, যে ওরা তোমার অনেকটা বিহেভিয়ারাল প্লাস সিস্টেম ডিজাইন টাইপের ইন্টারভিউ, যেগুলা মানে বেশি নেয় আর কি। ওইগুলা কিরকম হয়, যে তোমাকে একটা প্রবলেম দিবে, জেনেরিক প্রবলেম, একটা সিস্টেম, ওইটার বিভিন্ন কম্পোনেন্ট ডিজাইন করতে বলবে আর কি। যেমন হচ্ছে যে একটা জব প্ল্যাটফর্মের ধরো মানে জব সাজেস্ট করবে একটা নিউ ইউজারকে, লিঙ্কডইন টাইপের, যে তোমার এই স্কিল আছে, তোমার এই জব, তোমার কি কি নতুন জব আমি তোমাকে সাজেস্ট করতে পারি। এই টাইপের বিভিন্ন সিস্টেম ডিজাইনের ভেইক একটা আইডিয়া, যে এই সিস্টেম আমি ডিজাইন করতে চাই, তুমি কিভাবে করবা। তারপর হচ্ছে একটা ডিসকাশন টাইপের। সো কোডিং এ মাচ লেস ফোকাসড, মাচ মোর ফোকাসড অন দ্য কমিউনিকেশন পার্টস দ্যাট এআইস আর নট গুড এট। সো এই টাইপের আমার মনে হয় যে প্রবলেম গুলা বেশি হয়। এই টাইপেরই দেখা যায় যে 2-3টে প্রবলেম, মানে প্রবলেম বা সিস্টেম ডিজাইনে এই টাইপের কথাবার্তা হয় বেশি, মাচ মোর ইন্টারেক্টিভ। আর একটা টাইপের ইয়ে হচ্ছে যে যে আমার সিস্টেমে অলরেডি একটা কম্পোনেন্ট আছে যেটা নিয়ে আমি ফেস করতেছি ঝামেলা, এটার মধ্যে তুমি কিভাবে কন্ট্রিবিউট করবা। এটা হচ্ছে মাচ মোর পেয়ার প্রোগ্রামিং টাইপ, যে আমি ধরো এই ফাংশনটা লিখলাম, এখন এটার সাথে কম্পোনেন্ট কি কি অ্যাড করে আমি নতুন এই ফিচারটা অ্যাড করতে চাইতেছি, ওইটার জন্য কি কি ইফিসিয়েন্সি কনসিডারেশন আছে, কি কি ইনপুটস তোমার লাগবে, কি কি আউটপুটস লাগবে, কিভাবে আমি ওটা স্কেল করতে পারবো, কি টাইপের ডেটাবেস হাবি জাবি এগুলো লাগবে। সো মাচ মোর ইনভলভ এই টাইপের কোয়েশ্চেন গুলো আমার মনে হয় যে এখন বেশি আসতেছে, এবং ফিউচার আরো বেশি আসবে আর কি। এই। রাইট রাইট। আচ্ছা, এখন জাস্ট তাহলে আমি যেটা তোমার কথা থেকে এখন আমি মেনে নিলাম যে আসলে সিস্টেম ডিজাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ইন্টারভিউ স্টেজের জন্য বাইরের দেশে খুবই ইম্পর্টেন্ট। সো সিস্টেম ডিজাইনের নলেজ যারা মানে কম থাকবে তারা আসলে আর একটু বেটার করে নেওয়া উচিত, রাইট? হ্যাঁ, সিস্টেম ডিজাইন বলতে তো এখানে বেশ কিছু জিনিসের নলেজ লাগে, যেমন ডেটাবেস, বা দেখা যাচ্ছে যে তোমার অপারেটিং সিস্টেম নিয়ে তার কিরকম নলেজ আছে, রাইট, নেটওয়ার্কিং সহ নেটওয়ার্কিং। বেশ কিছু জিনিস, সবকিছু নিয়ে তার নলেজ এগুলা কিরকম। আর পাশাপাশি তার ইংলিশ নলেজটা অবশ্যই থাকা লাগবে, সিকিউরিটি। যেহেতু সে হ্যাঁ, ইংলিশে, রাইট, সিকিউরিটির হ্যাঁ, দিক। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো আমাদের পডকাস্ট মোটামুটি শেষের দিকে, আমি জাস্ট তোমার দুই একটা কোশ্চেনের মধ্যে দিয়ে আমরা পডকাস্টের লাস্টের দিকে চলে যাব, শেষের দিকে শেষ করে ফেলবো এখন। তুমি আমার যেহেতু হায়ার স্টাডি নিয়ে তুমি ইউএসএ গেছো, রাইট, তোমার ইন্টারেস্ট ছিল বেশি বা বেটার ইচ্ছা ছিল, সো ইউএসএ চুজ করছো, এবং এটা ওয়ান অফ দা মানে টপ মোস্ট বলা যায়। ইউএস এর বাইরে দেখা যায় কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য বিভিন্ন কান্ট্রি আছে, রাইট? দেখা যাচ্ছে যে এক একজনের চয়েস একরকম, বা সে তার রিকোয়ারমেন্ট ম্যাচ করে, যদি ইউএস সবচেয়ে বেশি কম্পিটিটিভ, এটা ট্রু। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি মানুষ বা বিভিন্ন দিকে চুজ করে। তো অন্যগুলো আসলে একজন স্টুডেন্ট সে কিভাবে আসলে চুজ করা উচিত, যে আমি আসলে ইউএসএ যাব, না আমি আসলে অস্ট্রেলিয়া চুজ করব, না অন্য কোনটা, এটা আসলে আহ শুধু কি ইন্টারেস্টের উপর চুজ করবে, না আসলে তার আরো কোনো ক্রাইটেরিয়া দেখে সে চুজ করা উচিত, কি মনে করো?
ইন্টারেস্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট, মানে ইন্টারেস্টই মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আরো কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো আসলে কনসিডার করা লাগবে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে যে আসলে মানে আমার ফিউচার গোল কি, আমি 10 বছর পর কই থাকতে চাই। আমার যদি টার্গেট হয় যে আমি দেশে আইসা লেকচারার হব, দেশে আইসা লেকচারার না সরি, দেশে আইসা মানে ফ্যাকাল্টি হবো কোন ফ্যাকাল্টি একটা হবে, হ্যাঁ। ইউনিভার্সিটি, হ্যাঁ পড়াশোনা মানে পড়াশোনা করাবো স্টুডেন্টদের, রাইট। তাইলে হচ্ছে হওয়া উচিত যে মানে দেশ আসলে ম্যাটার করে না। তাইলে তাইলে ম্যাটার করে যে এটা যে ওইটা হচ্ছে যে সবচেয়ে ভালো প্রোগ্রাম কোনটা আমার ফিল্ডে, কোন দেশে সবচেয়ে ভালো প্রোগ্রাম এবং কোন দেশে আমি দ্রুত করতে পারবো এই জিনিসটা, দ্রুত রাইট। যাইতে পারবো, দ্রুত কমপ্লিট করে দ্রুত ব্যাক করতে পারবো ওইটা। কিন্তু আমার টার্গেট যদি এরকম থাকে যে আমি পড়াশোনা করতে চাই, পড়াশোনা করার পর বাইরে চাকরি করতে চাই, আসা যাওয়ার মধ্যে থাকতে চাই দেশের মধ্যে, তাইলে তো পরবর্তী যে ইয়েটা আছে যে কোন দেশে আমার সেটেল হওয়ার ইয়েও চান্সও বেশি, কোন দেশ থেকে আমার ফিট মানে ব্যাক চলে আসার মানে ফোর্সটা বেশি হবে, ওইটা ওইটা যেই দেশে কম ওই দেশে যাওয়া উচিত। সো ওই টাইপের যে পিআর কনসার্ন, মানে পিআর কনসার্ন বলতে এই যে পার্মানেন্ট রেসিডেন্সিপ যে কনসার্ন গুলা এইগুলাও চলে আসে আর কি। সো ওইগুলা যদি তোমার থাকে তাইলে ওইগুলা চিন্তা করা লাগবে। যেমন হচ্ছে যে আমি জার্মানিতে শুনতেছি অলরেডি, জার্মানি নাকি কানাডাতে অলরেডি মেবি ওরা 75% করে দিচ্ছে, মানে আগে 100 জন স্টুডেন্ট গেলে তারা 75 জন স্টুডেন্ট নিবে এখন। অস্ট্রেলিয়াতে ওই টাইপের কিছু রিস্ট্রিকশন চলে আসতেছে খুব দ্রুতই, কারণ তারা অলরেডি অনেক স্টুডেন্ট নিয়ে নিতেছে, বা স্টুডেন্টদের নেয়ার কারণে তারা যে আউটপুট এক্সপেক্ট করতেছিল ওইটা তারা পাচ্ছে না। সো এই টাইপের কনসিডারেশন গুলা থাকা লাগবে, কারণ তুমি যদি দেখা যায় যে এমন একটা কান্ট্রিতে কোনো কারণ ছাড়াই যাইতে চাও, মানে ধরো কোনো রিজন নাই, জাস্ট বিকজ ইটস মাচ ইজিয়ার টু গো দেয়ার, ওইটা হইলে যেটা হবে ওইটা হচ্ছে যে আরো বেশি, তার মানে অনেক মানুষজন ওইখানে অ্যাপ্লাই করতেছে এবং ওইখানে দেখা গেছে যে কিউটা, ভিসা পাওয়ার যে কিউ ওইটা অনেক বড়, 2 বছর পরে তুমি ভিসা পাবা, তারপর তুমি যাবা। সো এইগুলো আসলে কনসিডারেশনে রাখা লাগবে। দেখা গেছে 2 বছর পর তুমি ভিসা পাইলা, গেলা, তারপর ওইখানে গিয়ে তোমার পিআর হওয়ার কোনো চান্স নাই, কিন্তু তোমার যাওয়ার ইচ্ছা ছিল এমন একটা দেশে জেনে গিয়ে তুমি থাকতে পারবা, ইনকাম করতে পারবা এবং আসা যাওয়ার মধ্যে থাকতে পারবা। সো এই টাইপের কনসিডারেশন গুলো আসলে নিয়ে তারপর ডিসিশন ইয়ে করা উচিত আর কি, করা বেসড উচিত। অন যে 10 ইয়ার্স 20 ইয়ার্স পরে তুমি নিজেরে কই দেখতে চাও আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমি তোমার লাস্ট কোশ্চেন একটা করি, যে আসলে বর্তমানে তো চ্যাট জিপিটি যুগ, রাইট? চ্যাট জিপিটি খুবই ট্রেন্ডিং এ চলতেছে। তো চ্যাট জিপিটি আসলে কিভাবে মানুষ বেস্ট ইউটিলাইজেশনে করতে পারে? বা অনেকে তো প্রথম দিকে ভয় পাচ্ছিল যে চ্যাট জিপিটির কারণে আমার জব চলে যাবে বা এটা। তো চ্যাট জিপিটি দেখা যাচ্ছে যে এটাকে আরো বেটার ইউটিলাইজেশন করে আরো অনেক কিছু বেশি অ্যাডভান্স হওয়া যায় মানুষ। তো এটাকে তুমি জাস্ট একটু কিভাবে বলবা আর কি মানুষের জন্য যে। আচ্ছা, তো চ্যাট জিপিটি টাইপের যে টুলগুলা, এগুলা ফার্স্ট অফ অল হচ্ছে যে মানে এগুলা কোথাও যাচ্ছে না, এগুলা মাছ মাছ মোর ইভলভ, মাছ মোর ইন্টেলিজেন্ট হয়ে সামনে আরো কয়েকটা বছরে এই ভার্সন গুলো আসবে। প্রথম আগামী মানে 1-2 বছরই বলা যায় আর কি। এজিআই রিচ করবে কিনা ওই নিয়েও কনসার্ন আছে, তবে ওইটাও হয়ে যাবে আর কি। আমার আমার যে মানে এটা জাস্ট পার্সোনাল পার্সপেক্টিভ, এটা আগামী 10 বছরের মধ্যে এই টাইপের ইয়েগুলো মানে ব্রোকেন হয়ে যাবে আর কি, এইগুলাতে আর কোনো ঝামেলা থাকবে না। এটা মানে এই না যে অনেক জব টব চলে যাবে, কিন্তু জব সব ক্ষেত্রে মোটামুটি ইভলভ হবে, এটা এটা মোটামুটি শিওর। প্রোগ্রামারদের জব ইভলভ হবে। দেখা যাবে যে এক সময় আমরা যে ধরে নিছিলাম যে একটা মানুষ পিএইচপি জানে, আর 10-20 বছর আগে পিএইচপি জানা একটা লোক সে হচ্ছে যে খুব মাচ মোর রেসপেক্টেড ইন এ ফিল্ড, যে সে পিএইচপি জানে, এটা অন্যরা কেউ জানে না। বা একজন ধরো রাস্ট বা এই টাইপের, রাস্টে খুব ইফিসিয়েন্ট, এখন যে দেখা গেছে যে রাস্টের উপর অনেক একটা ইয়ে আছে। এই জিনিসগুলো আমার মনে হয় যে খুব দ্রুত ইভলভ হবে, মানে যেভাবে ইভলভ হয়েছিল এক সময়ের হচ্ছে ওই যে ঘোড়ার গাড়ি থেকে গাড়িতে কনভার্ট হওয়ার যে বিষয়টা, যে রাস্তায় হচ্ছে যে মানুষজন চলাফেরা করতে পারতো না জাস্ট বিকজ অফ দ্য ম্যানিউর দ্য লাইক হর্সেস প্রডিউস। সো দেখা গেছে যে গাড়ি আসার পর এই টাইপের জিনিসপত্রগুলো ইভলভ হয়ে গেছে, তখন মানুষজন গাড়ির ড্রাইভার হওয়া শুরু করছে। সো এই টাইপের কিছু মানে ট্রানজিশন হবে, যে প্রোগ্রামারদের ক্ষেত্রে আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজ জানা বা কোড লেখাটা ওই রকম ইম্পর্টেন্ট হবে না, এক লেভেল উপরে চলে যাবে, যে বড় বড় সিস্টেম ডিজাইন করা এটাও একটা তখন আছে একটা ইয়ের মতো হয়ে যাবে, যে এক্সপেক্টেড অফ ইউ। যেমন না যে এটা জানলে বেটার, এটা তোমার জানাই লাগবে, এরপরে আর কি কি করতে পারো ওইটা হচ্ছে তোমার করা লাগবে। আগে মানুষজন দেখা যেত যে সিকিউরিটি নিয়ে, মানে কম্পিউটার সায়েন্সের পার্সপেক্টিভ থেকে বলতেছি, যে সিকিউরিটিটা হচ্ছে যে জানলে বেটার, তুমি সিকিউরিটি ইঞ্জিনিয়ার হইতে পারবা বা এরকম কিছু একটা। এখন দেখা যাবে যে তুমি এটা তোমার মানে ইট ইজ এক্সপেক্টেড অফ ইউ যে তুমি একটা কোড লিখলে ওইটা খুব বেশি সিকিউরড হবে। এমন না যে ওইটা জানলে তুমি হচ্ছে যে একটা অ্যাডভান্টেজে থাকবা, এটা জাস্ট প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট থাকবে। সো এই টাইপের যে জিনিসগুলো, এইভাবে জিনিসগুলো ইভলভ হবে। আমার মনে হয় যে আগে মানুষজন গ্রামাটিক্যাল মানে মিস্টেক করেও হচ্ছে যে দেখা যেত যে নিজে যেহেতু লিখছে একটা গ্রামারের ভুল আছে, এটা আসলে আমরা ইগনোর করি, এরকম না। তোমার
একদম প্রিস্টিন কন্ডিশনে একটা কিছু লিখতে চাইলে ওই টাইপের লেখাটা থাকবে। এরপরে তুমি কি কি করতে পারো ওইগুলো হচ্ছে তোমার অ্যাডভান্টেজ। সো রাইট। ওভারঅল সব ক্ষেত্রে দেখা যাবে যে ওই টুলগুলা মানুষজনদের কোনো না কোনো ভাবে ইভলভ করতেছে, কোনো না কোনো ভাবে বলতে মানে একটা ভালোর দিকে ইভলভ করতেছে, কিন্তু তোমার ওই টুলগুলা ইউজ করা লাগবে এবং ওই টুলগুলার সাথে ইউজ টু থাকা লাগবে। যদি তুমি না থাকো তুমি পিছায় যাবা, যেই ইউজ করতেছে সে আগায় যাবে। রাইট। এই আর রাইট। কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা তাহলে পডকাস্ট অনেক লম্বা হয়েছে, বেশ ভালোই এবং ইফেক্টিভ, আশা করি অনেকের কাজে লাগবে। তো তোমার আর কোনো কমেন্ট না থাকলে আমরা পডকাস্টটা এখানেই শেষ করবো আর কি। আর কোনো কমেন্ট নাই এই পর্যন্ত। থ্যাংক ইউ মাহিম। হ্যাঁ, থ্যাংক ইউ।